এই যে হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ বল। আই লাভ ইউ। মানে? আমি আপনাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, তুই আমার কাছে, আমি তোর ভালোবাসা আর বিয়ের স্বাদ মিটিয়ে দিচ্ছি। এই বলে নীলা আকাশের গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিল আর তারপর বলতে লাগলো। এবার তোর ভালোবাসার বিয়ের স্বাদ মিটেছে নাকি আরো রয়ে গেছে? আরো কিছু দিতে হবে? এদিকে নীলা আকাশের গালে এত জোরে থাপ্পড় মেরেছিল যে আকাশ একদম কান্না করে দিয়েছে। এটা দেখে নীলা বলতে লাগলো। কিরে, কি ব্যাপার? তুই তো দেখছি একদম কান্না করে দিয়েছিস। কেউ প্রেম ভালোবাসার বিয়ে করতে আসলে এভাবে কান্না করে দেয় নাকি? আমি খুব ব্যথা পেয়েছি, আর ব্যথা পেলে কান্না করব না তো কি করব? প্রেম করতে আসলে এইটুকু জেনে বুঝেই আসতে হয়, সেটা কি তোর জানা নেই নাকি? আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি, আমি কেন প্রেম করতে যাব? আমি যদি প্রেম করি তাহলে আমার আম্মু আমাকে মেরেই ফেলবে। হোয়াট? তাহলে তুই আমাকে প্রপোজ করতে আসলি কেন? আমি আপনাকে প্রপোজ করতে চাইনি। ওই যে সিনিয়র ভাইয়াগুলা, ওরাই আমাকে আপনাকে প্রপোজ করতে পাঠিয়েছে। আমি আজ ভার্সিটিতে প্রথম এসেছি, তখনই ওরা আমাকে ডেকে নিল আর তারপর আমাকে বলল আমি যেন আপনাকে প্রপোজ করি, তা না হলে তারা আমাকে মারবে। কথাটা শুনে মুহূর্তের মধ্যেই নীলার মাথাটা ঘুরে গেল আর সে আকাশকে বলতে লাগলো। তুই কোন লেভেলের হাত, আমি তো সেটা বুঝতেই পারছি না। তো কেউ একজন বলল আমাকে এসে প্রপোজ করতে, তাহলে তুই অমনি প্রপোজ করতে চলে আসলি? তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? আপনি তো আমাকে আপনার পরিচয় দেননি, তাহলে আমি জানবো কেমন করে আপনার পরিচয়? সেটা আপনি নিজেই বলেন। তখনই পাশ থেকে নীলার বান্ধবীরা আকাশকে উদ্দেশ্য করে বলতে থাকে। আরে হাতানাম, এই হলো নীলা ভার্সিটির সবচাইতে সুন্দরী, আর তার রূপবতী আর গুণবতী মেয়ে, যার জন্য ভার্সিটির সমস্ত ছেলেরাই পাগল। কিন্তু নীলা কখনো কোনো ছেলেকে পাত্তা দেয় না, কারণ তার উদ্দেশ্য একটাই, ঠিকমতো পড়াশোনা করতে হবে আর পড়াশোনা শেষ করে ভালো কিছু একটা করতে হবে। আই এম সো সরি আপু, আমি বুঝতে পারিনি। এখন তাহলে আমি আসি, না হলে আবার আমার ক্লাসে লেট হয়ে যাবে। এই বলে আকাশ সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই পিছন থেকে নীলা আকাশকে থামিয়ে দিল আর বলতে লাগলো। বাই দ্য ওয়ে, শোন, তোকে কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে। তুই চাইলে আমি তোর সঙ্গে প্রেম করব। না আপু, আমি মাফ চাই। আমি যদি প্রেম করি তাহলে আমার আম্মু আমাকে প্রচণ্ড মাইট দিবে, এমনকি আমাকে বাসা থেকেও বের করে দিতে পারে। তাই প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। প্রেম প্রেম ওইসব করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এখন আসছি। এই বলে নীলার কথাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে আকাশ চলে আসে। আর এদিকে নীলার কথা শুনে তার বান্ধবীরা সবাই অবাক হয়ে যায়। সবাই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে নীলাকে এক এক করে প্রশ্ন করতে থাকে। কিরে দোস্ত, কি ব্যাপার? আমরা তো কিছুই বুঝতে পারলাম না, যে এখানে কিনা তুই কোনো ছেলেকে পাত্তাই দিস না, সেখানে কিনা তুই এই ছেলের সঙ্গে প্রেম করবি বলছিস। ছেলেটা কোন দিক থেকে তোর জন্য যোগ্য বলতো শুনি। কাউকে ভালোবাসতে হলে যোগ্যতার প্রয়োজন হয় না। কাউকে ভালোবাসতে হলে সর্বপ্রথম প্রয়োজন হয় মন মানসিকতা, যেটা এই ছেলেটার মধ্যে আছে। ছেলেটা যথেষ্ট ইনোসেন্ট, দেখলি না মাকে কথাটা ভয় পায়, তাহলে বউকে কতটা ভয় পাবে সেটা তুই নিজেই চিন্তা কর। দোস্ত সত্যি আমরা তোর কথা বুঝতে পারছি না, তুই কি বলতে চাইছস আর কি করতে চাইছস? এইরকম একটা সাধারণ ছেলের সঙ্গে তুই প্রেম করবি? তোর মান ইজ্জত বলতে কোনো কিছু থাকবে? সেটা তুই একবার ভেবে দেখছিস? দেখ, মান সম্মান কচু পাতার পানি নয়। এইটুকু বাতাস লাগলে সেটা পড়ে যাবে বা হারিয়ে যাবে। আমার মান সম্মান ছিল, আছে আর থাকবে। এটা নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। যাই হোক, চল, ক্লাসের টাইম হয়েছে, ক্লাসে যাওয়া যাক। এই বলে নীলা তার বান্ধবীদের নিয়ে ক্লাসরুমে চলে এলো। তো ভিউয়ার্স, গল্পে তো অনেক দূর চলে আসা হলো, কিন্তু এখনও নায়ক নায়িকার পরিচয়টা দেওয়া হলো না। চলুন নায়ক নায়িকার পরিচয়টা আপনাদের কাছেই দিয়ে দেওয়া যাক। আজ ভার্সিটিতে যে নতুন ছেলেটি এসেছে সেটি হলো আমাদের গল্পের নায়ক আকাশ। এই বছরই ভার্সিটিতে ভর্তি হয়েছে।
বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু প্রচণ্ড বোকা আর মাকে প্রচণ্ড ভয় পায়। আর এইদিকে আকাশের গার্লফ্রেন্ড নায়িকা নীলা, সেও অনার্স প্রথম বর্ষের ছাত্রী, কিন্তু তফাৎ হলো দুজন দুই ডিপার্টমেন্টে। তাছাড়া আকাশ ভার্সিটি শুরু হওয়ার প্রায় মাসখানেক পর অ্যাডমিশন নিয়েছে, আর নীলা বছরের প্রথম থেকেই আছে। আকাশ অসুস্থ ছিল, যার কারণে শুরু থেকে ক্লাসগুলো করতে পারেনি। এখন মোটামুটি সুস্থ হয়েছে, তাই আজ থেকে ভার্সিটিতে আসা শুরু করে দিয়েছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে আসার জন্য তৈরি হচ্ছিল, তখনই তার আম্মু তাকে বলতে লাগলো, দেখ বাবা, ভার্সিটিতে যাচ্ছিস খুব ভালো কথা, কিন্তু কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবি না। এখনকার যুগের মেয়ে ছেলেরা ভালো নয়। যদি আমি কখনো এটা শুনেছি যে ভার্সিটিতে গিয়ে কোনো মেয়ের সঙ্গে কথা বলেছিস বা তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছিস, তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। আম্মু, তুমি যে কি বলো না, আমি কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলেছি তুমি দেখেছো? দেখবে এবারেও আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না। আমার ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, তবে তাই যেন হয়। আমি যেন কখনো না শুনি তুই কোনো মেয়ের সঙ্গে কথা বলেছিস। আর হ্যাঁ, ভার্সিটি ছুটি হওয়ার পর সোজা বাসায় চলে আসবি। কখনো কোথাও 1 মিনিটও টাইম নষ্ট করবি না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। এটা তোকে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই। আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই বলে আকাশ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসে। ড্রাইভার তাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিয়ে যায় আর তারপর চলে যায়। যদিও ড্রাইভার ভার্সিটির ভিতরে আসতে চেয়েছিল, কিন্তু আকাশ তাকে ভার্সিটির ভিতর আসতে দেয়নি, সেখান থেকেই চলে যেতে বলে। ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যাবে, তখনই কয়েকটা ছেলে তাকে ডেকে নেয় আর বলতে থাকে, এই শোন, ভার্সিটিতে নতুন নাকি? জি হ্যাঁ ভাইয়া, আমি আজকেই ভার্সিটিতে প্রথম এসেছি। যদিও আগে অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু অসুস্থ থাকার কারণে ক্লাস করা হয়নি। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এদিকে আয়, তোর সঙ্গে একটু কথা আছে। শোন, আমি এই ভার্সিটির সিনিয়র, আর ভার্সিটিতে জুনিয়র যারা আছে সবাই আমার কথা শুনে চলে। এখন থেকে তোকেও আমার কথা শুনে চলতে হবে। কি বলেন ভাইয়া? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমিও আপনার কথা শুনবো। এই তো গুড বাই। আচ্ছা ঠিক আছে, শোন, তোকে বেশি কাজ করতে হবে না। ওই যে সুন্দরী মেয়েটাকে দেখতে পাচ্ছিস, ওই মেয়েটাকে প্রপোজ করবি, আই লাভ ইউ বলবি। আই এম সো সরি ভাইয়া, আমি এটা করতে পারবো না। কারণ আমি যদি এটা করি তাহলে আমার আম্মু আমাকে প্রচণ্ড মাইট দিবে। আমার আম্মু আমাকে নিষেধ করে দিয়েছে আমি যেন কোনো মেয়ের সঙ্গে কথা না বলি। ও আচ্ছা তাই বুঝি, তাহলে ঠিক আছে। তুই যদি ওই মেয়েটার সঙ্গে কথা বলতে না পারিস, মেয়েটাকে প্রপোজ করতে না পারিস, তোর এই ভার্সিটিতে পড়াশোনা করাই হবে না। কারণ ভার্সিটিতে সেটাই নিয়ম যেটা আমি তৈরি করি। তখনই শুভর সঙ্গে থাকা ছেলেরাও সমস্বরে বলতে লাগলো, ওই শোন, তুই যদি এই ফার্সিতে পড়াশোনা করিস তাহলে ভাইয়ের কথা শুনে চলতে হবে, তা না হলে তুই এখানে একদিনও টিকে থাকতে পারবি না। কিন্তু তাই বলে আমাকে এমন কাজ করতে হবে? আমার আম্মু যদি জানতে পারে তাহলে আমাকে খুব মাইট দিবে কিন্তু। আরে তুই ভয় পাচ্ছিস কেন? তোর আম্মু তো আর ফার্সিতে আসেনি, যেটা তোর আম্মু জানতে পারবে যে তুই ফার্সিটিতে এসে কি করছিস। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন তাহলে আমি এটা করব। কিন্তু মেয়েটা যদি আমাকে মারে তাহলে কি হবে? আরে ভাই শোন, ও যদি তোর মারে তাহলে তোর ফাঁক খুলে যাবে। রিপিট, আরে ভাই শোন, ও যদি তোরে মারে তাহলে তোর ভাগ্য খুলে যাবে। কারণ সুন্দরী মেয়েদের হাতে মার খেতে পারাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। তুই তার হাতের স্পর্শ তো পেতে পারবি। জানিস, ও আমাদের ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে। অহংকার আদে আমাকে মাটিতে পা পড়ে না। কোন ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে তা না, তোকে দিয়ে আমরা ওকে প্রপোজ করাতে চাই, দেখি কি রিয়াকশন হয়। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু আমি যেন কোনো সমস্যায় না পড়ি। আরে বাল, তুই এত চিন্তা করতেছিস কেন? বললাম তো, তোর চিন্তা করার কিছুই নেই। যা হয় আমি সামলে নেব, তোকে এত কিছু চিন্তা করতে হবে না। এখন তোকে যেটা বলেছি চুপচাপ সেটাই কর, তা না হলে যেটা হবে সেটা নিয়ে তোকে আজীবন চিন্তা করতে হবে। হ্যাঁ ভাই, একদম ঠিক কথাই বলেছিস তুই।
যদি ফায়ের কথা না শুনিস তাহলে তোকে এই ভার্সিটিতে পড়াশোনা করতে দেওয়া হবে না। তখন কি সেটা তোর জন্য ভালো হবে নাকি? তুই ওই মেয়েটাকে গিয়ে প্রপোজ করবি, এটাই তোর জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেমনটা বলবেন আমি তেমনটাই করব। কিন্তু আমি এই ভার্সিটিতে পড়াশোনা করতে এসেছি। এখন যদি ভার্সিটি থেকে চলে যাই তাহলে আমার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। প্লিজ আপনারা আমার সঙ্গে এরকম কিছু করবেন না। আপনারা যা বলবেন আমি তাই করব। এ বলে আকাশ ওই ছেলেটার হাত থেকে একটা ফুল নিয়ে নীলার কাছে চলে যায়। আর তারপর যা হলো সেটা তো আপনারা দেখতে পেলেন। তো ভিউয়ার্স, চলুন বর্তমান সময়ে ফিরে আসা যাক। ভার্সিটি শেষ করে বাসে যাওয়ার জন্য রওনা দেয় আকাশ। আর ঠিক তখনই নীলা তার সামনে এসে দাঁড়ায়। তারপরেই বলতে থাকে, ওই হিরো, তোর বাসাটা কোথায় রে? কেন? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? আপনার কোনো প্রয়োজন আছে নাকি? ওই হারামজাদা শোন, আমার মুখের ওপর কথা বলা আমার একদমই পছন্দ নয়। তোকে যেটা জিজ্ঞাসা করেছি তুই সেটার উত্তর দে। বল তোর বাসা কোথায়? আমার বাসা তো উত্তরার 11 নম্বর সেক্টরে। কিন্তু কেন আপনি এসব কথা কেন জিজ্ঞাসা করছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোকে এত কিছু বুঝতে হবে না, তুই আমার সঙ্গে চল। এখন থেকে প্রতিদিন তোকে বাসায় আমি পৌঁছে দেব। এই বলে নীলা ক্যাম্পাস থেকে নিজের বাইকটা বের করে আর তারপর ওই আকাশকে তার বাইকের পেছনে উঠে বসতে বলে। এদিকে আকাশ একটা ছেলে মানুষ, আর একটা ছেলে হয়ে একটা মেয়ের বাইকের পেছনে উঠে বসে অতটাও সহজ নয়। তাই আকাশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখনই নীলা আরও বলতে থাকে, কিরে কি হলো? তোকে কি বললাম, তুই কি কানে শুনতে পাস না নাকি? না মানে আসলে আমার আম্মু বলেছে রিকশায় করে ভার্সিটিতে যাওয়া আসা করতে। আমি যদি আপনার সঙ্গে যাই তাহলে আমার আম্মু আমাকে বকা দিবে, এমনকি আমাকে মাইরও দিতে পারে। আরে বুদ্ধু, কিছুই হবে না, তুই আমার সঙ্গে চলে আয়। এই বলে নীলা আকাশের হাত ধরে টান দিয়ে তার বাইকের পিছনে উঠিয়ে নিল। আকাশও অনিচ্ছা সত্ত্বেও নীলার বাইকের পিছনে উঠে যায়। নীলা বাইক স্টার্ট করে, কিন্তু আকাশের বাসার দিকে না গিয়ে নীলা বাইকটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। এটা দেখে আকাশ বলতে থাকে, কি ব্যাপার, আপনি এদিকে যাচ্ছেন কেন? আমার বাসা তো অন্যদিকে। তোকে এখন এক জায়গায় নিয়ে যাব, তুই আমার সঙ্গে চল। চুপচাপ বসে থাক, কোনো কথা বলিস না। কিন্তু আমার তো বাসায় খেতে দেরি হয়ে যাবে, আর বাসায় যেতে দেরি হলে আম্মু আমাকে মাইর দিবে। প্লিজ আপনি আমাকে বাসায় দিয়ে আসেন, নয়তো আমাকে এখানে নামিয়ে দিন। আমি এখান থেকে বাসায় চলে যাব। ওই হাদারাম, তোকে বললাম না কোনো কথা বলবি না। চুপচাপ আমার বাইকের পেছনে বসে থাক। যখন সময় হবে তখন আমি নিজেই দায়িত্ব নিয়ে তোকে তোর বাসা পর্যন্ত পৌঁছে দেব। তোকে এত কথা বলতে হবে না। এই বলে নীলা বাইক চালাতে লাগলো। একটা কফি শপের সামনে সে বাইকটা দাঁড় করালো। আর তারপর সে আকাশকে গাড়ি থেকে নামতে বলল। আকাশও কোনো কথা না বলে বাইক থেকে নেমে দাঁড়ায়। তারপর নীলা বাইকটা পার্কিং করে আকাশকে নিয়ে কফি শপের ভিতরে ঢুকে যায়। শপের ভিতরে ঢুকে নীলা ওয়েটারকে ডেকে নিয়ে দুজনের জন্য 2 কাপ কফি অর্ডার করলো। আর তারপরই আকাশকে বলতে লাগলো, আচ্ছা তুই প্রেম করিস? নীলার এমন কথাই আকাশ কিছুটা ঘাবড়ে গেল। আর তোতলাতে তোতলাতে বলতে লাগলো, না মানে আসলে আরে বুদ্ধু, কি বলতে চাইছিস একটু স্পষ্ট করে বল না। তুই এভাবে কথা বললে আমি বুঝবো কি করে? প্রেম করলে আমার আম্মু আমাকে মাইর দিবে, এমনকি বাসা থেকে বের করে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আসলেই তোর আম্মু ঠিক কথাই বলেছে, প্রেম করা একদম ভালো নয়। তুই এখন থেকে আমাকে ভালোবাসবি আর আমি তোকে ভালোবাসবো। তারপর দুজন দুজনকে বিয়ে করে একটা সংসার করব। নীলার এমন কথা শুনে আকাশ কিছুটা কাচমাচু হয়ে বলতে থাকে, আমি বিয়ে করব না, আমি আমার আম্মুকে ছাড়া ঘুমাতে পারি না। আকাশের এমন কথা শুনে নীলা হেসেই কুটি হচ্ছে। আর আকাশকে বলছে, ওরে বুদ্ধু, এত বড় হয়েছিস এখনো আমাকে ছাড়া ঘুমাতে পারিস না? তোর মতো ছেলে বিয়ে করলে তো 3 বাচ্চার বাবা হয়ে যাবি। এখনো মাম্মাস বয় হয়ে থাকলে চলবে? এখন তো একা ঘুমানোর অভ্যাস কর, তা না হলে বিয়ের পর বউ আর শাশুড়ি মিলে ঝগড়া করবে তোকে নিয়ে ঘুমানোর জন্য।
এই জন্যই তো আমি বিয়ে করব না, কারণ আমার আম্মু প্রচণ্ড রাগী। আমার বউ যদি আমাকে আম্মুর সঙ্গে ঘুমাতে না দেয় তাহলে আমার আম্মু আমাকেই মাইর দিবে। সেজন্য আমি চিন্তা করেছি বিয়ে করব না। বোকাচোদা বলে কি? তুই ছেলে হয়ে জন্ম নিয়েছিস, বিয়ে করবি না করবি? বিয়ে করবি, বউয়ের আদর নিবি, ভালোবাসা নিবি, সংসার করবি, তারপর একটা ছোট বাচ্চা হবে, সব মিলিয়ে খুব সুখের সংসার কাটাবি। আপু প্লিজ এসব কথা বলবেন না। আমার আম্মু শুনলে আমাকে সত্যি খুব বকা দিবে। তাছাড়া বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আপনি আমাকে বাসায় দিয়ে আসুন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কফিটা শেষ কর, আমি তোকে তোর বাসা পর্যন্ত পৌঁছে দেব। কোনো চিন্তা নেই তোর। তোর আম্মু যদি তোকে বকা দেয় তাহলে সেটা আমি বুঝবো। এই বলে নীলা আর আকাশ দুজনই এই কফি খেতে লাগলো। কফি খাওয়ার শেষ হলে নীলা আবারও আকাশকে নিয়ে বাইকে উঠে গেল। একদম আকাশের বাসার সামনে এনে বাইকটা দাঁড় করালো। আকাশ কিছুটা তাজ্জব বনে গেল, আর তখনই আকাশ নীলাকে বলতে লাগলো, কী ব্যাপার, তুমি আমার ভাষা চিনলে কি করে? আমি যে তোমাকে আমার বাসার ঠিকানা বলেছি। আমি তো তোমাকে আমার বাসার ঠিকানা বলিনি, শুধু বলেছিলাম 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টরের প্রতিটি বাড়ি আমার চেনা। কোন বাড়িতে কে থাকে না থাকে তাদের সব কিছুই আমি খুব ভালো করেই জানি। কিন্তু তুমি এত কিছু জানো কিভাবে? তোকে এত কথা জানতে হবে না। যা বাসার ভেতরে যা, আর আম্মু কিছু বললে আমার কথা বলে দিস, তাহলেই হয়ে যাবে। এই বলে নীলা বাইক স্টার্ট করে পেছন থেকে চলে আসছিল। তখনই পিছন থেকে আকাশের আম্মু নীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার নীলা, তুমি আমার বাসার সামনে থেকে চলে যাচ্ছ? বাসায় আসো। না আন্টি, অন্যদিন আসবো। আর আন্টি, আপনার ছেলেকে আমাদের ভার্সিটিতে ভর্তি করিয়েছেন সেটা বলবেন না? আসলে তুমি তো জানোই আমার ছেলেটা ছোটবেলা থেকেই একটু হাবাগোবা টাইপের। তাছাড়া ছোটবেলা থেকেই বয়েজ স্কুলগুলোতে পড়াশোনা করেছে, এখন ভার্সিটিতে ভর্তি হয়েছে। বছরের শুরুর দিকে একটু অসুস্থ ছিল, তাই বেশ কয়েকদিন ক্লাস করতে পারেনি। আর আজকে থেকে ক্লাসে গিয়েছে। আমি তো ভাবছিলাম আজ বিকেলে একবার তোমাদের বাসায় নিয়ে যাব, আর তারপর তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব। কিন্তু আন্টি, সেটার আর কোনো প্রয়োজন হলো না। আপনার ছেলে নিজে থেকেই আমার সঙ্গে পরিচয় হয়ে গেল। যাই হোক আন্টি, আপনার কোনো চিন্তা নেই। এখন থেকে প্রতিদিন আপনার ছেলেকে আমি দায়িত্ব নিয়ে ভার্সিটিতে যাওয়া আসা করাতে পারবো। যাই হোক, তুমি সেখানে আছো এটা জেনে নিশ্চিন্ত হলাম। সত্যি আমার ছেলেটাকে দেখে রাখার জন্য একজন মানুষ খুবই প্রয়োজন ছিল। তোমাকে পেয়ে গেলাম সেহেতু খুব ভালো হলো। এই বলে নীলা আর আকাশের আম্মু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পগুজব করে। আর এইদিকে আকাশ ততক্ষণে বাসার ভিতরে ঢুকে গেছে। আকাশ এসবের কোনো কিছুই বুঝতে পারে না আর বোঝার চেষ্টাও করে না। সে তার মতো বেঁচে থাকতে পারলেই হলো। তার লাইফে পার্সোনালিটি বলতে কোনো কিছুই নেই। এদিকে নীলা তখন আকাশের আম্মুকে বলতে থাকে, আন্টি, যেখানে আমি আছি সেখানে আকাশকে নিয়ে আপনার চিন্তা করার কোনো কিছুই নেই। আমি ঠিক সামলে নেব, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি জানতাম না তুমি এমন কথাই বলবে, তাই তো আমি এই ইউনিভার্সিটিতেই আমার ছেলেকে ভর্তি করিয়েছি। তুমি তো জানোই আমার ছেলেটা ছোটবেলা থেকেই এরকম একটু হাবাগোবা টাইপের। ঠিক আছে আন্টি, আমি বললাম তো, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি সবটা সামলাতে পারবো। আজ তাহলে আসি, আমাকে আবার বাসায় ফিরতে হবে, বাসায় একটু কাজ আছে। এই বলে নীলা আকাশের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে আকাশের আম্মু বাসার ভিতর প্রবেশ করেই দেখতে পারেন আকাশ নিজের রুমে বসে টিভি দেখছে। ভার্সিটি থেকে এসে এখনও নিজের শরীরের জামা কাপড় চেঞ্জ করেনি। এটা দেখে আকাশের আম্মু আকাশকে বলতে লাগলো, কি রে বাবা, কি হয়েছে? তোর ভার্সিটি থেকে এসেছিস সেই কখন, এখনো শরীরের জামা কাপড় চেঞ্জ করিসনি তুই কেন? আম্মু, আসলে কিছু ভালো লাগছে না, এই জন্যই এভাবে বসে আছি। আমার না মাথাটা কেমন যেন ব্যথা করছে। মাথাটা ব্যথা করছে? ফ্রেশ হয়ে বিশ্রাম কর, তাহলেই তো ব্যথাটা একটু কমে যায়। কিন্তু তুই সেটা না করে রুমে বসে বসে টিভি দেখছিস। টিভি দেখলে তো মাথা ব্যথা আরও বেশি বাড়বে। আম্মু, ওই মেয়েটাকে, তুই মেয়েটার সঙ্গে এতক্ষণ ধরে কথা বললে কেন? ও আমাদের প্রতিবেশী, তোমার রহমান আঙ্কেলের মেয়ে।
ও এই ভার্সিটিতে পড়াশোনা করে বলে তোমাকে ভর্তি করিয়েছি, যদিও তোমার ওর সাথে কখনো সেভাবে পরিচয় হয়ে ওঠেনি, কারণ সে অন্য শহর থেকে এতদিন পড়াশোনা করেছে আর এবছরে এখানে এসে ভর্তি হয়েছে। যাই হোক, আমি ওকে বলে দিয়েছি ও সব সময় তো খেয়াল রাখবে, আর হ্যাঁ, ও যে কথা বলে সেটা তুমি মেনে চলবে, কথাটা মনে থাকে যেন। ও আচ্ছা আম্মু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও, তাহলে শরীর ঠিক হয়ে যাবে। আকাশ তখন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে তার মায়ের দেওয়া খাবার খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে ওঠে আর তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায় ভার্সিটিতে যাওয়ার জন্য। বাসার গেটের সামনে দাঁড়াতেই দেখতে পেল নীলা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখা মাত্রই নীলা বলতে লাগলো, ও তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এখনো ঘুম থেকেই ওঠোনি, তাই হয়তো তোমার জন্য আমাকে লেট করতে হবে। তাড়াতাড়ি বাইকে উঠে বসো, ভার্সিটি টাইম হয়ে গেছে। হ্যাঁ আপনি চলে যান, আমি না হয় রিক্সায় করে চলে যাব। আরে পাগল নাকি, তোমাকে বলেছি না তুমি প্রতিদিন আমার সঙ্গে ভার্সিটিতে যাওয়া আসা করবে। তোমাকে আমি সকালবেলা একবার ভার্সিটিতে নিয়ে যাব, আবার বিকেলবেলা পৌঁছে দিয়ে যাব। এই কথা কি তুমি ভুলে গেছো নাকি? না মানে আপু, আপনি একজন মেয়ে মানুষ, আমি যদি আপনার সঙ্গে বাইকে উঠি তাহলে তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, আর এটা আমার শুনতে ভালো লাগবে না। কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। তোমাকে যদি এই ব্যাপারে কোনো কিছু বলে তাহলে তুমি সেটার সঙ্গে সঙ্গেই আমাকে বলবে। আমিও দেখতে চাই কার এত বড় বুকের পাটা তোমাকে নিয়ে কথা বলে, আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আরে না আপু, আপনি কখনোই এমনটা করবেন না। আমি চাই না আমার জন্য আপনি কোনো ঝামেলা করুন। তাছাড়া আমি নিজেও সবসময় সব রকম ঝামেলা থেকে দূরে থাকতে চাই। তাহলে আর কোনো কথা নয়, চুপচাপ বাইকের পেছনে উঠে বসো। আকাশ তখন কোনো কথা না বলে নীলার বাইকের পিছনে উঠে বসলো আর তারপর নীলা আকাশকে নিয়ে ভার্সিটিতে চলে আসে। এভাবেই চলতে থাকে তাদের প্রতিদিনকার রুটিন। দেখতে দেখতে প্রায় বছরখানেক সময় কেটে গেল। নীলা ও আকাশ দুজনেই অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। ভার্সিটির নতুন এডমিশন শুরু হয়েছে, ক্যাম্পাসে নতুন স্টুডেন্টদের আগমন। হঠাৎ সেদিন আকাশ নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল, তখনই একটা মেয়ে আকাশের সামনে এসে দাঁড়ায় আর তারপর আকাশকে উদ্দেশ্য করে মেয়েটা বলে, হাই হ্যান্ডসাম, কেমন আছো? এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, এখানে তো সুদর্শন পুরুষ বলতে শুধু তুমিই আছো, তাই আমি তো তোমাকেই বলছি। আমার দিকে তাকিয়ে দেখো, আমাকে কেমন দেখাচ্ছে? মাশাল্লাহ আপু, আপনি তাদেরকে অনেক সুন্দর, আপনাকে অনেক কিউট লাগছে। তাহলে চলো না, আমরা দুজন প্রেম করি, আমাদের দুজনকে একসাথে খুব ভালো মানাবে। আরে এসব আপনি কি বলছেন? আপনি একটা মেয়ে মানুষের এসব কথা আমাকে বলতে একটু লজ্জা করছে না? ও কি যে বলো না তুমি, তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এখন তোমার সঙ্গে আমি সম্পর্ক করতে চাই, তাহলে আমার লজ্জা করবে কেন? আর এছাড়া ভালোবাসা কি খারাপ কিছু নাকি? দেখুন, এসব ফালতু কথা বলার সময় আমার নেই, আমার ক্লাসের টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি। এই কথা বলে আকাশ ওখান থেকে চলে যেতে চাইছিল আর ঠিক তখনই রিয়া পিছন থেকে আকাশের হাতটা ধরে ফেলে আর হাত ধরে এক হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আর তখনই আকাশের গালে এক হাত রেখে বলতে থাকে, আরে হ্যান্ডসাম, তুমি এভাবে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ কেন? তুমি জানো তোমার মতো ছেলেরা আমার সঙ্গে প্রেম করার জন্য লাইন পেতে থাকে। কলেজে আমি কত ছেলের প্রেমপত্র পেয়েছি তার কোনো ঠিক নেই, কিন্তু তোমার মতো হ্যান্ডসাম, গুড লুকিং আর কিউট দেখতে ছেলে একটা উপায় নেই। তাই তো এখন আমার প্রেম করা হয়ে ওঠেনি, তাই এবার আমি চিন্তা করেছি আমি তোমার সঙ্গে প্রেম করব। প্লিজ আপনি এসব কথা বলবেন না, আমার ক্লাসের টাইম হয়ে গেছে, আমাকে ক্লাসে যেতে হবে। আমার হাতটা ছাড়ুন আর এখান থেকে যেতে দিন। আরে আমার কিউটের ডিব্বা, তুমি এমন কেন করছো?
আমার সঙ্গে একটু থাকো, একটু সময় কাটাও, দেখো ভালো লাগবে। আমি তোমাকে অনেক ভালোবাসা উপহার দিব, একটু ভরসা করো আমাকে। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাইছি না, সেটা কেন বুঝতে পারছেন না? এ বলে আকাশ সেখান থেকে চলে যেতে চাইলে রিয়া তাকে নিজের কাছে টেনে নেয়। এক পর্যায়ে রিয়া তো আকাশের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিবে, এমন সময় নীলা সেখানে উপস্থিত হয়ে যায়। নীলা ঘটনাটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রিয়ার গালে ঠাস করে ব্যাস একটা চর বসিয়ে দেয়, আর তারপর বলতে থাকে, এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়িয়েছিস? তোর হাত ভেঙে একদম গুড়িয়ে দেবো বলে দিলাম। এই মেয়ে, তুমি ছোট লোক কাকে বলছো? তুমি জানো আমাকে এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী রায়হান চৌধুরী আমার বাবা, আর আমি তার একমাত্র কন্যা। তুমি কাকে ফকিরনি বলছো? তোর বাবা ফকিন্নি নাকি কোটিপতি সেই সব কিছু জানার কোনো প্রয়োজন আমার নেই। তুই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে এত কথা বলিস কেন, বল শুনি। আরে, যেখানে ও বলছে ওর কোনো গার্লফ্রেন্ড নেই, ও কারোর সঙ্গে সম্পর্ক করে না, সেখানে তুমি কোথা থেকে গার্লফ্রেন্ড চলে এসেছো? চলো চলো এখান থেকে, আমাকে ওর সঙ্গে কথা বলতে দাও। ওকে আমার পছন্দ হয়েছে। আমার বয়ফ্রেন্ডকে তোর পছন্দ হয়েছে তাই না? দাঁড়া, আমি তোর পছন্দ বের করছি। তুই আমাকে কি ভেবেছিস? আমি তোর হাতের পুতুল? তুই আমাকে এখান থেকে চলে যেতে বলবি আর আমি চলে যাব? দুনিয়াটা এতটাই সহজ নাকি? দেখো মেয়ে, দুনিয়া সহজ নাকি কঠিন সেটা আমি জানতে চাই না, কিন্তু এই ছেলেটা কি আমার পছন্দ হয়েছে, এই মালটাকে আমার লাগবেই। এখন তুমি যদি আমার সঙ্গে নিজে নিজে কোনো ঝামেলা করতে আসো, তাহলে কিন্তু আমি তোমাকে আগে থেকেই বলে দিয়েছি, তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনবে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে ঠিক আছে, তোর সঙ্গে খেলাটা আমি সামনাসামনি খেলবো। চল তাহলে খেলা শুরু করি। ওকে, ঠিক আছে, আমি কালকেই তোমাকে বুঝিয়ে দিব আমি কি আর কতটা আমার ক্ষমতা। এই বলে নীলা সেখান থেকে চলে গেল, আর এইদিকে রিয়াও সেখানে থেকে চলে গেল। পরের দিন সকালবেলা ভার্সিটিতে আসে নীলা আর আকাশ। দুজনেই একসঙ্গে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করতে যাবে, তখনই দুজন ছেলে এসে নীলার বাইকটা আগলে দাঁড়ায়, আর তখনই নীলা রেগে গিয়ে বলতে থাকে, কিরে হারামজাদার দল, কি সমস্যা? তোরা এইভাবে আমার পথ আগলে দাঁড়িয়ে আছিস কেন? তোদের কি চুলকানি উঠেছে নাকি? কথাটা শুনে আড়াল থেকে বেরিয়ে আসে রিয়া, তারপর বলতে থাকে, ওদের তো চুলকানি উঠেছে, আর সেটা তোমার সঙ্গেই মেটাবে। ওই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মালটাকে নিয়ে যা। এই বলে রিয়া ছেলেগুলোকে আদেশ করে, আর ছেলেগুলো তখনই নীলার দিকে এগিয়ে আসতে থাকে। নীলা তখন খুব ভালোভাবেই বুঝতে পারে তার বিপদ আসন্ন, তাকে কিছু একটা করতে হবে, কিন্তু হুটহাট করে কিছু করা যাবে না, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তাই সে আকাশকে বাইক থেকে নেমে যেতে বলে। আকাশ যেই না বাইক থেকে নেমে গেল, অমনি নীলা বাইকটাকে রাউন্ডে একটা স্টান্ট দিল। ছেলেগুলো বাইকের চাকার সঙ্গে লেগে সিটকে পড়ে গেল। এটা দেখে রিয়া নীলাকে বলতে লাগলো, এই মেয়ে, তুমি কি করছো? কেন, তোমার কি চোখে সমস্যা আছে নাকি? আমি কি করছি তুমি দেখতে পাচ্ছ না? তুমি ছেলেদের ভাড়া করে নিয়ে এসেছো আমাকে মারার জন্য, আর এখন আমি তাদেরকে একটু উত্তম মধ্যম দিচ্ছি, কেন তোমার জ্বলছে নাকি? দেখো, এটা কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রিন্সিপালের কাছে তোমার নামে বিচার দিব, তখন কিন্তু তোমাকে পস্তাতে হবে, এটা আমি তোমাকে বলে দিলাম। নীলা এই কথা শুনে রিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে, ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার যার কাছে ইচ্ছা তুমি তার কাছেই এমন আমি বিচার দিতে পারো। আই ডোন্ট কেয়ার। আমি কাউকে ভয় পাই না, আর কারোর পরোয়াও করি না। আমি দেখি কি আমার ক্ষতি করতে পারে, আর যে আমার ঠিক কথাটা ক্ষতি করতে পারে, তারপর আমি সেটা তোমার কাছ থেকেই সুদে আসলে গুনে নেব। এখন তো আগে তোমার পোষা কুত্তাগুলোকে শায়েস্তা করে নেই। এই বলে নীলা পেছনের ছেলেগুলোকে এখন ক্যান্টিনে দিল। ওরা তো সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এদিকে ছেলেগুলোর এমন অবস্থা দেখে রিয়া নীলাকে বলতে থাকে, আই, তুমি মানুষ নাকি অন্য কিছু? তুমি ছেলেগুলোকে এভাবে কেন মারলে? প্রশ্নগুলো তো আমার তোমাকে করা উচিত ছিল। তুমি কেন এই ছেলেগুলোকে নিয়ে আমার সঙ্গে পাঙ্গা লাগতে এসেছো?
নীলার মুখ থেকে এই কথা শুনে রিয়া আর কোনো কথার উত্তর না দিয়ে মুখটাকে ফুলিয়ে সেখান থেকে চলে গেল। আর এইদিকে ছেলেগুলো কোনো রকম নিজের যান বাঁচিয়ে পালিয়ে গেল। নীলা ক্যাম্পাসের ভিতরে ঢুকতেই আকাশ তার সামনে এসে দাঁড়ায় আর তারপর বলতে থাকে, কি ব্যাপার, তুমি ওদের সঙ্গে কি করছো? ওসব তোমাকে জানতে হবে না। ওদের কত বড় সাহস, এসেছিল আমার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিতে। এখন আমি ওদেরকে জায়গা মতো ভরে দিয়েছি। মানে তুমি কি করেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বিষয়টা খুলে বলো তো শুনি। আমি তোমাকে কি বললাম শুনতে পাওনি? বললাম তো তোমার এইসব কিছু জানতে হবে না, কিন্তু তারপরও তুমি কেন কথা পেঁচাচ্ছ? যাও চুপচাপ ক্লাসে, ক্লাসে টাইম হয়ে গেছে। আর ওই মেয়ে কখনোই তোমার দিকে চোখ তুলেও তাকাবে না। যদি কখনো তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখায়, তাহলে আমিও চোখ তুলে মার্বেল খেলবো। এই বলে নীলা আকাশকে নিয়ে রুমে চলে গেল। আর এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন সময় কেটে গেল। এদিকে রিয়া নিজের অপমান কোনোভাবেই মেনে নিতে পারছে না। হ্যাঁ, এটা সত্য যে সে দেখতে শুনতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরী, যা কোনো ছেলের দেখলেই তার সঙ্গে প্রেম করতে চাইবে। কিন্তু আকাশের সঙ্গে একটু লাইন মারতে গিয়ে এভাবে অপমানিত হতে হবে এটা সে কখনো কল্পনাও করেনি। মনে মনে ভাবছে যখন সে নীলাকে বাগে পাবে তখনই এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। তাই সে শুধু সুযোগ করতে থাকে, কখন সেই সুযোগ আসবে আর কখন প্রতিশোধ নেবে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল, কিন্তু রিয়া সেরকম কোনো সুযোগ আর খুঁজে পেল না। তবে সে হাল ছেড়ে দেয়নি, অপেক্ষায় আছে কখন সুযোগ পাবে তখনই সদ্ব্যবহার করবে। এদিকে হুট করেই নিলাম হঠাৎ একদিন বাসায় এসে জানতে পারলো বাসা থেকে তার বিয়ের কথাবার্তা চলছে। কথাটা শুনে নীলা যেন আকাশ থেকে পড়লো, তার আম্মুকে চিৎকার দিয়ে বলতে থাকলো, শুরু করেছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এইভাবে হুট করে তোমরা কেন আমার বিয়ের ব্যাপারে কথা বলছো? আমি কি তোমাদেরকে একবারও বলেছি আমি বিয়ে করব বা বিয়ে করতে চাই? দেখো, তুমি মেয়ে মানুষ, তোমার যথেষ্ট বয়স হয়েছে। তাছাড়া তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন তোমাকে বিয়ে দেবেন। ওনার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। তোমাকে বিয়ে দিতে পারলেই আমরা মরে গিয়েও শান্তি পাবো। তোমরা মরে গিয়ে শান্তি পেতে চাইছো, কিন্তু আমি যে জীবিত থাকতে শান্তিতে থাকতে পারবো না সেটার কথা একবারও চিন্তা করেছো? না, মানুষ আসলে স্বার্থপর। বাবা মা সন্তানের ভালোর কথা একবারও চিন্তা করে না। দেখো, তুমি কথাটা এভাবে বলতে পারো না। আমরা তোমার মা বাবা, অবশ্যই তোমার ভালো চাই। আমরা কখনো তোমার খারাপ কিছু চাইতেই পারি না। তোমরা আমার কতটা ভালো চাও সেটা তো দেখতেই পাচ্ছি। সবে মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, আর এখনই তোমরা আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিতে চাইছো। তোমরা তো জানো আমি পড়াশোনা করতে কতটা ভালোবাসি। এই মুহূর্তে আমি আমার পড়াশোনা নিয়েই থাকতে চাই, বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা করতে চাই না। এই কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন নীলার আম্মু। আর তারপর নীলার কাছে এসে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকেন, দেখো মা, আমরা মেয়ে মানুষ, জীবনে এমন অনেক কিছু হয় যেগুলো আমাদেরকে ইচ্ছা না থাকলেও মেনে নিতে হয়। তোমাকেও সেটাই করতে হবে। তোমার বাবা যখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাকে বিয়ে দেবেন, তখন আমি বলবো এটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তোমরা যাই কিছু বলো না কেন, আমি তোমাদের বুদ্ধিমান হয়ে বাঁচতে চাই না। আমি আমার মতো একটু স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, যেখানে আমি আমার মতো কিছু একটা করতে পারবো। প্লিজ তোমরা আমাকে কোনো জোর জবরদস্তি করবে না। কথাটা বলে নিজের রুমের দিকে চলে যাচ্ছিল নীলা। তখনই পিছন থেকে তারা আম্মু বাসায় ঢুকতে ঢুকতে বলতে থাকে, দেখো, সবসময় তোমার ইচ্ছে মতো সবকিছু হবে না। আমি এখনো বেঁচে আছি, আর আমার সিদ্ধান্ত মেনে নিতে তুমি বাধ্য। কিন্তু আব্বু। আর কোনো কিন্তু নয়, তৈরি হয়ে নাও। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ তোমাকে দেখতে চলে আসবে। আমি চাই না তুমি সেখানে কোনো ঝামেলা করো। নিজের রুমে চলে যায়। আর এদিকে নীলা নিজের রুমে বসে বসে ভেবে পায় না, এদিকে পাত্রপক্ষ চলে এসেছে নীলাকে দেখার জন্য। নীলা ততক্ষণে রুমের দরজা বন্ধ করে মায়ের ডিভাইস আছে যেটাতে মেহমান চলে এসেছে এটা দেখে নীলার বাবা নীলার আম্মুকে বলল, কি ব্যাপার, নীলা কোথায়? সে এখনো ড্রয়িং রুমে আসেনি কেন? আমি কি করে বলবো বলো? আমি তো সেই কখন তোমার মেয়েকে বলেছিলাম রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আসার জন্য, কিন্তু তোমার মেয়ে রুমের দরজা বন্ধ করে আছে, আমার সঙ্গে কোনো কথাই বলছে না। আমি অনেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স পাইনি।
আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি কি হয়েছে। আসলে এখন তো আবেগের সময়, ছেলেমেয়েরা আবেগ দিয়ে সব কিছু চিন্তা করতে চায়, কিন্তু তারা কখনো এটা চিন্তা করে না আবেগ দিয়ে জীবন চলে না। জীবন চালাতে হলে বিবেক বুদ্ধির সব কিছুরই প্রয়োজন হয়। আচ্ছা ঠিক আছে, সেই সব কথা না হয় পরে বলা যাবে। আগে গিয়ে দেখো তোমার মেয়ে কি করছে, দেখো তৈরি হয়েছে কিনা। এদিকে ছেলে পক্ষ তো বারবার তাড়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি তাদের সাথে কথা বলো, আমি এক্ষুনি মেয়ের সঙ্গে কথা বলে ওকে নিয়ে তারপরে আসছি। এ বলে নীলার আপু উপরে চলে যান নীলার সঙ্গে কথা বলার জন্য। ব্যাস একবার দরজায় নক করেন, কিন্তু দরজা কেউ খুলছে না। ভিতর থেকে আর কোনো সারা শব্দ করছে না। এটা দেখে নীলার বাবা বেশ চিন্তিত হয়ে পড়েন, আর তিনি দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই নীলা দরজা খুলে দেয়। তার চোখ দুটো একদম ফুলে আছে, কান্না করতে করতে। এটা দেখে নীলার বাবা বলতে থাকে, আরে মামুনি, কি হয়েছে? এভাবে কান্না করার কি আছে? তোমাকে বিয়ে দিতে চাইছে, তোমাকে কোনো গোরস্থানে পাঠাতে চাইছে না, যেখানে আমি একা একা থাকতে পারবে না। আব্বু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখন বিয়ে করতে চাই না। তোমরা আমাকে এ ব্যাপারে জোরাজোরি করো না, আমার এসব কিছু ভালো লাগছে না। দেখো, আমি জানি তুমি পড়াশোনা করতে চাও, আমি ছেলেপক্ষের সঙ্গে কথা বলে নিয়েছি, তারা বলেছে বিয়ের পর তোমাকে পড়াশোনা করতে দেবে, কিন্তু আমি তাদেরকে কথা দিয়েছি তাদের ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেব। এখন আমি এই কথা বরকে খেলাপ করতে পারবো না, তুমি তৈরি হয়ে নাও। আপু প্লিজ তুমি অন্তত আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমাদের কথার জন্য আমি নিজেকে এইভাবে শেষ করে দিতে পারি না। প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো। দেখো মা, তুমি আমার সন্তান, তোমাকে যদি আমি না বুঝি তাহলে পৃথিবীর কেউ তোমাকে বুঝতে পারবে না, অন্য কেউ তোমাকে আমার চাইতে ঠিক করে বুঝতে পারবে না কখনোই। শোনো, আবেগ দিয়ে জীবন চলে না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আর নিচে চলে আসো। এ বলে নীলার বাবা রুম থেকে বের হয়ে চলে যান। আর এদিকে নীলা অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নেয়। তারপর ড্রয়িং রুমে চলে আসি। দেখাদেখির পর্ব শেষ হতেই চলল। পাত্রপক্ষ জামের মেয়েকে তাদের পছন্দ হয়েছে, তার সব কিছুর মধ্যেই বিয়ের সাজ শেষ করতে চায়। আর এই কথা অনুযায়ী নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে সোজা সেখান থেকে নিজের রুমে চলে যায় আর ক্লাসে বসে বসে ভাবতে থাকে। মেহমান চলে যাওয়ার পর 10টার দিকে নীলা তার বাবার রুমে গেল আর তারপর অবাক হয়ে বলতে থাকলো, আব্বু তোমরা যত যাই কিছু বলো না কেন, আমি এই বিয়ে করতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কেন, কি সমস্যা তোমার? তুমি কেনই বিয়ে করতে পারবে না? তুমি বুঝতে পারছো না আমি ওদেরকে কথা দিয়েছি? তুমি কি চাইছো তোমার জন্য আমার মান সম্মান চলে যাক? দেখো আমি কখনোই চাই না আমার জন্য তোমাদের মান সম্মান চলে যাক। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। তাছাড়া বিয়েটা আমি করব, সংসারটা আমাকে করতে হবে। সারা জীবনের ব্যাপার, এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমার সঙ্গে একবার কথা বলে নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তোমরা করোনি। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তোমার বাবা একজনকে কথা দিয়েছেন ওনার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেবেন। এখন তোমার বাবা এই কথা কোনোভাবে ফিরিয়ে নিতে পারবেন না, তাই তোমার একটু কষ্ট হলেও এটা তোমাকে মানিয়ে নিতে হবে। তাছাড়া আমরা তোমাকে ঝাড় জঙ্গলে ফিরে দিচ্ছি না, বিয়ে দিচ্ছি, এবং ছেলেটা যথেষ্ট ভালো। আমি তোমাদেরকে কেন বোঝাতে পারছি না আমি এই বিয়ে করতে পারবো না? আমি অন্য একজনকে ভালোবাসি। কথাটা বলতে দেরি হলো, কিন্তু নীলার বাবা ঠাস ঠাস করে নীলার গালে বেশ কয়েকটা চড় বসিয়ে দিতে দেরি করলেন না। আর তারপর রাগে গজগজ করতে করতে বলতে লাগলেন, তুই তো সবসময় প্রচন্ড রাগী আর জেদি। আমি তো ভেবেছি কখনোই তুই ভালোবাসার মতো জিনিসগুলো দেখে নিজেকে আকর্ষিত করতে পারিস না, আর এখন যখন কিনা আমি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, এখনই তুই আমাকে বলছিস তুই একজনকে ভালোবাসিস, আর এখন আমাকে এটা শুনতে হচ্ছে যে আমার দেওয়া কথা আমাকে ফিরিয়ে নিতে হবে। এটা কখনোই হবে না, কারণ আমি আমার দেওয়া কথা কখনোই ফিরিয়ে দেই না। বন্দুকে থেকে বের হয়ে যাওয়া গুলি মিস হতে পারে, কিন্তু আমার কথা কখনোই মিস হতে পারে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, এতে যা হওয়ার হোক, তাতে আমার কিছু যায় আসে না। তবে তোমরা আমার কথা স্পষ্ট করে জেনে রাখো, হয় তোমরা আমাকে হারাবে নয়তো এই বিয়ে দেবে। আমি যদি আমার ভালোবাসার মানুষকে না পাই, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি এই জীবনে আমি আর রাখবো না। তারপর যা হয় হয়ে যাক। কথাটা শুনে নীলার মা কান্না করে দেন। আর তারপর নীলাকে জড়িয়ে ধরে বলতে থাকেন, প্লিজ লক্ষ্মী মেয়ে আমার, এমন কথা বলিস না। তুই আমাদের একমাত্র সন্তান। তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে আমরা থাকবো কি নিয়ে? তুই আমাদের শেষ ভরসা। প্লিজ এসব পাগলামো মার্কা কথাবার্তা বাদ দে। আমি কোনো পাগলামি করছি না, যা সত্য তাই বলছি। তোমরা যদি আমার এই সিদ্ধান্ত মেনে নিতে না পারো,
তাহলে আমি প্রয়োজন হলে নিজেকে শেষ করে দিব, কিন্তু যাকে ভালোবাসি তাকে ছাড়া কখনোই বিয়ে করতে পারবো না। এবং এটাই আমার শেষ সিদ্ধান্ত। এখন তোমরা ঠিক করে নাও তোমরা কি করবে। নীলার আম্মু স্তব্ধ হয়ে থাকেন। তিনি কি করবেন কিছুই বুঝতে পারে না। একদিকে স্বামী, অন্যদিকে সন্তান, দুজনেই যথেষ্ট, যদিও তারা কেউ কারো কথা শুনতে রাজি নয়। চুপচাপ দাঁড়িয়ে কান্না করতে থাকে। আর ঠিক তখনই নীলার বাবা প্রচণ্ড পরিমাণ রেগে গিয়ে চিৎকার করে বলতে থাকেন, নীলার আম্মু, তুমি তোমার মেয়েকে পরিষ্কার করে জানিয়ে দাও, দুনিয়ায় কিয়ামত হয়ে গেলেও আমি আমার মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নিব না। ওকে আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতেই হবে, নয়তো আমার মরমুখ দেখবে ও। নীলা তখন কোনো কথা না বলে চুপচাপ ওই রুম থেকে বের হয়ে চলে যায়। আগে থেকে নীলার মা কান্না করতে থাকেন। তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন এটা কোনোভাবেই ঠিক করতে পারছেন না। না তো নিজের স্বামীকে কথা শোনাতে পারছেন, আর না তো তিনি নিজের সন্তানকে কথা শোনাতে পারছেন। এখন ওনার কোন দিকে যাওয়া উচিত তিনি ঠিক সেটাই বুঝে উঠতে পারছেন না। এদিকে নীলা নিজের রুমে এসে বেশ কিছুক্ষণ কান্না করে, আর তারপরে হঠাৎ করে তার বান্ধবীকে ফোন করে দেয়। কয়েকবার রিং হওয়ার পর তার বান্ধবী ফোনটা রিসিভ করে, আর তখনই নীলা বলতে থাকে, কিরে কি হয়েছে? তোকে সে কখন থেকে ফোন দিচ্ছি, তুই আমার ফোন তুলছিস না কেন? দোস্ত, আসলে একটু কাজ করছিলাম আম্মুর সঙ্গে, তাই তো ফোনটা দেখতে পাইনি। কি হয়েছে বল? তাছাড়া তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দোস্ত, আমি একটা বিশাল সমস্যায় পড়েছি। আমি বুঝতে পারছি না কিভাবে এই সমস্যা থেকে উঠে আসব, আর কিভাবে এই সমস্যা থেকে নিজেকে পরিত্রাণ দেব। তোর কি হয়েছে আর তুই কি বলতে চাইছিস? আমি সত্যিই বুঝতে পারছি না। খুলে বল, খুলে বল আমাকে কি হয়েছে, তা না হলে আমি বুঝবো কি করে? দোস্ত, তুই তো খুব ভালো করেই জানিস আমি আকাশকে কতটা ভালোবাসি। এটা তো নতুন কিছু নয়। আমি না পুরো ভার্সিটির সবাই জানি তুই আকাশকে ঠিক কতটা ভালোবাসিস। এখন নতুন কি হয়েছে সেটা খুলে বল শুনি। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আর বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি যদি তার পছন্দ করা ছেলেকে বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে। আমাকে তার মরা মুখ দেখতে হবে। বল এখন আমি কি করব? কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় হৃদয়। হৃদয় এসে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। আসলে এরকমটা হয়ে থাকে বাঙালি পরিবারগুলোতে। আমরা অনেক গার্ডিয়ান থাকি যারা ছেলে মেয়েদের আশেপাশে ইমোশনসগুলো বুঝতে পারে না। তাছাড়া ভালোবাসার মানুষকে বিয়ে করবে, সুখে থাকবে, এটাই তো তারা ভাবেই মেনে নিতে পারে না। রীতি নীলাকে কি বলে সান্ত্বনা দেবে সেটাই ভেবে পায় না, একদম চুপ করে থাকে। তখনই নীলা আবারও রীতিকে বলতে থাকে, কিন্তু দোস্ত, কি হয়েছে? তুই আমার কথাটার কোনো উত্তর দিচ্ছিস না, এইভাবে চুপচাপ কেন আছিস? কিছু তো অন্তত বল আমাকে। আমি কি করব? আমার কি করা উচিত? আমি তো নিজেই বুঝতে পারছি না কি করা উচিত। এখন তোকে কি করে বলি বল আমাকে। আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিছু তো অন্তত একটা বল যেটা করলে আমি উপকার পেতে পারি। বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, আর তারপরে যদি নীলাকে বলতে থাকে, দোস্ত, আমার মাথায় যেটা এসেছে সেটা তোকে বললে তুই করতে পারবি কি না আমি সেটা বুঝতে পারছি না। আর সেটা বলাও তোকে উচিত হবে কি না সেটাও আমি ভেবে পাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে আমার মাথায় এটাই আসছে। তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি তোকে এটা বলতে পারি। আরে দোস্ত, আমি কিছুই মনে করব না। কি বলবি বল আমাকে। আমি শুধুই এই সব কিছু থেকে পরিত্রাণ পেতে চাই, আর আকাশকে আমার জীবনে পেতে চাই। এর জন্য আমাকে যাই কিছু করতে হোক আমি তাই করতে রাজি আছি। তুই কয়েক বছরের জন্য বাড়ি থেকে চলে যা দূরে কোথাও, যেখানে গেলে তোর মা বাবা তোর সঙ্গে চাইলেও যোগাযোগ করতে পারবে না, আর তোকে ফিরিয়ে নিতে আসতেও পারবে না। ততদিনে আকাশ অনেকটাই বড় হয়ে যাবে, পড়াশোনা শেষ করবে, ছোটোখাটোভাবে একটা চাকরি করতে পারবে। তখন দুজনে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করিস। হ্যাঁ দোস্ত, তুই এটা একদম ঠিক কথাই বলেছিস। এটা তো আমার মাথাতেই আসেনি। আমি বাড়ি থেকে চলে যাব অনেক দূরে, যেখানে গেলে কেউ আমাকে খুঁজে পাবে না, এমনকি আকাশও না। কি বলিস? তোরা দুজনে দুজনকে ভালোবাসিস। আকাশ যদি তোকে খুঁজে নাই পায় তাহলে সে কি বসে থাকবে তোর অপেক্ষায়? হয়ে যাক ভালোবাসার এটাই না হয় পরীক্ষা। সে আমাকে কতটা ভালোবাসে সেটাই আমি জানতে চাই। যদি সে তখন আমার অপেক্ষাতে থাকে তাহলে আমি বুঝে নিব সে আমায় সত্যিই ভালোবাসে। আর যদি আমি চলে আসার আগে এসে অন্য কাউকে বিয়ে করে নেয় তাহলে আমি ভেবে নিব সে কখনোই আমার ছিল না,
আর ভালোবাসা তো অনেক দূরের কথা। হ্যাঁ দোস্ত, এটা তো একদম ঠিক কথাই বলেছিস। তবে হ্যাঁ শোন, তোকে আমি আরও একটা কথা বলেছি, এভাবে হুট করে পাশে থেকে চলে যাস না। কয়েকটা দিন সময় দে, আঙ্কেল আন্টির সঙ্গে আবারও ভালো করে কথা বল। আকাশের ব্যাপারে আঙ্কেল আন্টিকে বল, দেখ তারা কি বলে। তাদেরকে বলে আর কি লাভ আছে? তারা তো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমি যাকেই ভালোবাসি না কেন এতে তাদের কোনো কিছুই যায় আসে না। তারা যে ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করেছে আমাকে সেই ছেলেকেই বিয়ে করতে হবে। এখন বল তাদেরকে আমি আর কি বলতে পারি? সে তারা যাই বলুক না কেন, আকাশকে তো তারা সবাই খুব ভালো করেই চেনে। আকাশের মতো ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া মানে ভাগ্যের ব্যাপার। তুই তোর আব্বু আম্মুর সঙ্গে কথা বল, আকাশের মতো ছেলে হয় না, নিশ্চয়ই তারা এই ব্যাপারটা বুঝবে। শুধু শুধু নিজে ছোট ভাবো, আর কোনো কিছুই লাভ হবে না। আরে দোস্ত, তোকে যেটা বলেছি তুই সেটা একবার করেই দেখ। লাভ লসের হিসেব তো পরে করা যাবে, কিন্তু আগে একবার দেখে নিতে ক্ষতি কি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই যখন এত করে বলছিস তাহলে আমি অবশ্যই আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো, আর তারপর যা হয় হবে। বলে নীলা আর রিদি দুজনে কথা বলা শেষ করে আর এদিক ওদিক দিন সকালবেলা যখন সবাই টেবিলে নাস্তা করতে বসেছিল তখনই নীলা তার আব্বুকে এ ব্যাপারে বলে। আব্বু, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ তুমি একবার আমার কথাটা শোনো, তারপর তোমাকে আর কিছুই বলবো না। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আমার আবার এত সময় নেই, অফিসের কাজ আছে, অফিসে যেতে হবে। আসলে আব্বু, তোমাদের কাছে সবকিছু ইম্পর্টেন্ট, শুধু আমি ছাড়া। আসলে আমার কি মনে হয় জানো, তোমাদের মতো মা বাবার ঘরে জন্ম নিলেই আমি জীবনের সবচাইতে বড় ভুল করেছি। নীলা, তুমি তোমার আব্বুর সামনে বসে কথা বলছো, এটা কিন্তু ভুলে যেও না। হ্যাঁ আম্মু, সেটা আমার একদম মনে আছে। আমি একদম কোনো কিছুই ভুলে যাইনি, আর এত সহজে আমি ভুলে যাওয়ার মতো মেয়েও নই। আমার সব কিছুই মনে থাকে এবং অনেক দিন সময় ধরে মনে থাকে। যাই হোক, ওসব কথা এখন না বলি। আমি এখন তোমাদেরকে যেটা বলতে এসেছি সেটাই আগে বলি, এবং তারপর তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। তখন আর তোমাদের আমি কিছুই বলবো না। হ্যাঁ, আমি তো সে কখন থেকে তোমাকে বলছি, তুমি কি বলতে চাও সেটাই বলো, অন্য কথা বলে কোনো লাভ নেই। আমি তোমাদেরকে বলেছিলাম আমি একজনকে ভালোবাসি, কিন্তু তোমরা একটা বারের জন্য জানতেও চাইলে না আমি কাকে ভালোবাসি। কি এমন ক্ষতি হতো তোমাদের যদি তোমরা একবার আমার কাছে জানতে চাইতে আমি কাকে ভালোবাসি? হয়তো এমনও হতে পারতো আমি তাকে পছন্দ করি, তোমরাও তাকে পছন্দ করতে পারো। যদিও কখনো এমনটা হবে না, কারণ তুমি তোমার বাবাকে খুব ভালোভাবে জানো। তোমার বাবা মুখ থেকে যখন একটা কথা বের করে তখন আর কোনোভাবে সেই কথা ফিরিয়ে নেন না। কিন্তু তারপরও তুমি আমার সন্তান, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছে। বলো তুমি কাকে পছন্দ করতে? আমাদের পাশের বাসার ছেলেটা থাকে, যথেষ্ট নম্র ভদ্র এবং শান্তশিষ্ট একটা ছেলে। এত হিয়ালি কেন করছো? বলে ফেলো তুমি কার কথা বলতে চাইছো। আমি আকাশের কথা বলছি। তুমি তো জানো এই ছেলেটার ব্যাপারে। ছোটবেলায় তার বাবা মারা গেছে, তারপর থেকে মা একা হাতে সবকিছু সামলেছে। ছেলেটা যথেষ্ট শান্তশিষ্ট এবং ভদ্র, এবং এখন সে আমাদের ভার্সিটিতে পড়াশোনা করছে। তাকে যেদিন ভার্সিটিতে প্রথম দেখেছি সেদিনই আমার তাকে ভালো লেগে গেছিল, আর তার থেকে আস্তে আস্তে ভালো লাগা আর ভালোবাসার তৈরি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। যদিও আকাশের আম্মু এ ব্যাপারে কিছুই জানে না, আমি আকাশকে নিষেধ করেছি তার আম্মুকে এ ব্যাপারে কিছু এখনো জানাতে। কথাটা বলে একটু স্থির হয় নীলা, আর তখনই তার আব্বু তাকে বলতে থাকে। তুমি একদম বুদ্ধিমানের কাজ করেছো। মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে তোমার মেয়ে আকাশের আম্মুকে এ ব্যাপারে কোনো কিছু না জানিয়ে ভালোই করেছে, কারণ আমি কখনো এই সম্পর্ক মেনে নিব না। সম্পর্ক মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তোমরা হয়তো ভুলে যাচ্ছ সেটা যত শান্তশিষ্ট আর নম্রভদ্র হোক না কেন, সেটা নীলার কাছে 3 মাসের ছোট, আর বয়সের ছোট একটা ছেলেকে বিয়ে করা এটা আমি কখনোই মানব না। কিন্তু কেন আপু? আমি তো সেটাই বুঝতে পারছি না। বয়স আমাদের জীবন একটা সংখ্যা মাত্র, এছাড়া ভাগ্য নির্ধারণ করতে পারে না। মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। ভালোবাসায় উত্থান পতন থাকবেই, ভালোবাসায় আনম্যাচুরিটি থাকবেই। ম্যাচুরিটি করে নিতে হয়। তাছাড়া আমার নিজের ওপর যথেষ্ট বিশ্বাসের ভরসা আছে, আমি আকাশের সঙ্গে মানিয়ে নিতে পারবো। তাই প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, এই বিয়েটা বন্ধ করো। আমি আকাশকে বিয়ে করব। নীলার আব্বু তখন একটা দীর্ঘশ্বাস ছাড়েন আর তারপর নীলার আম্মুর দিকে তাকিয়ে বলতে থাকেন। তোমার মেয়েকে মনে হয় ভূতে ধরেছে, তাই এসব পাগলের মতো প্রলেপ করছে। তুমি তোমার মেয়ের সঙ্গে কথা বলো,
এবং তাকে বুঝিয়ে বলো যে এই সম্পর্ক আমি কোনোদিনও মেনে নিব না। তার যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এই সম্পর্ক মেনে নেওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। প্লিজ একবার ঠান্ডা মাথায় চিন্তা করো। এখানে চিন্তা ভাবনা করার তো কিছুই নেই। যেটা সত্য সেটা তোমাকে বলে দিয়েছে। এখন আর আমি কিছুই করতে পারবো না। তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই সম্পর্ক আমি কোনোদিনও মেনে নিব না। আর যার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে আমি তার সঙ্গে তোমাকে বিয়ে দেব। এখন তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার সিদ্ধান্ত থেকে আমি এক চুলও নড়ব না। এটাই আমার শেষ কথা। এই বলে নীলার বাবা নাস্তার টেবিল থেকে উঠে যান আর নীলা নাস্তা না করেই নাস্তার টেবিলে বসে কান্না করতে থাকে। তখনই নীলার আম্মু নীলার পাশে গিয়ে দাঁড়ান আর তারপর বলতে থাকেন, দেখ রে মা, তোকে আগেও বলছি আর এখনো বলছি, মেয়েদের জীবনে এত কিছু শখ চাহিদা আর মনের মানুষ রাখতে হয় না। মেয়ে মানুষের জন্ম হয় মেনে নেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য। তুমিও সেটাই করো, তাহলে জীবনে সুখী হতে পারবে। আমার জীবনের সুখ বলতে শুধু আমি আকাশকেই বুঝি। তারপর আর কোনো সুখের আমার কাছে কোনো প্রয়োজন নেই। এই বলে নীলা রুম থেকে বের হয়ে চলে আসে। আর এদিকে নীলার বাবা এবং কর্তৃপক্ষের সম্মতিতে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। আজ গায়ে হলুদ ছিল, আগামীকাল বিয়ে। কোনোভাবে নিজেকে ঠিক রাখতে পারছে না। ভালোবাসার একজনকে আর শরীর স্পর্শ করতে দেবে অন্যজনকে, এটা কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয়। তাই সে সিদ্ধান্ত নিল আজ রাতেই বাড়িতে পালিয়ে যাবে অনেক দূরে, যেখানে গেলে কেউ তাকে খুঁজে পাবে না, আকাশও না। রাত 11টা বাজতে না বাজতে নীলা নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল আর ভোর রাতে বাসা থেকে বের হয়ে যাবে, অনেক দূরে চলে যাবে। এদিকে তার মা বাবার মনে কত আনন্দ, রাত পহলেই মেয়ের বিয়ে, তারা শ্বশুর শাশুড়ি হয়ে যাবে, এটা ভাবতেই তাদের মনে কত আনন্দ লাগছে। এদিকে সারা রাত চোখ বন্ধ করে তাকিয়ে আছে নীলা। তার চোখে ঘুম আসছে না। তাকে রাতের মধ্যেই পালিয়ে যেতে হবে, কোনোভাবেই সকাল হতে দেওয়া যাবে না। ভোর 4টার কাছাকাছি বাজে। তখনই নীলা বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই যখন গভীর ঘুমে নিমগ্ন, রেল স্টেশনে এসে পৌঁছালো 20 মিনিটের মতো সময় লাগলো। আর তখনই সকালের ট্রেনে উঠে পড়ে নীলা। কোথায় যাবে সে কিছুই জানে না, তবে বাড়ি থেকে বের হওয়াটা আগে নিজের সঙ্গে বাবার আলমারির থেকে কিছু টাকা আর মায়ের কিছু গহনা, সেই সঙ্গে নিজের বিয়ের জন্য বানানো কিছু গহনা আর সাথে নিয়েছে, যাতে সে কিছুদিন অন্তত নিশ্চিন্তে চলতে পারে। তারপর কিছু একটা ব্যবস্থা করে স্টেশনে পৌঁছানো। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসে এবং 4:30 বাজতে না বাজতেই ট্রেন স্টেশন ছেড়ে দিল। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। কেউ সেরকম কোনো খবর নেয় না। সকাল 10টার দিকে সবাই যখন নাস্তা করবে তখনই নীলাকে ডাকতে যায় রুমের ভিতরে। রুমের দরজা ভিতর থেকে বন্ধ, কোনো সারা শব্দ আসছে না। প্রায় আধা ঘন্টা চলে ডাকাডাকির পর কিন্তু কেউ কোনো রেসপন্স করছে না। নীলার আব্বুকে সব কিছু খুলে বলে। নীলার আব্বু তখন দরজাটা খোলার জন্য নীলার নাম ধরে অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু দরজা খুলছিল না। তখন তিনি দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। বাড়ির দুজন ছেলেকে ডেকে নিয়ে আসেন আর দরজা ভেঙে ফেলেন, কিন্তু দরজা ভেঙে সেখানে নীলাকে খুঁজে পায় না। নীলার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়েন। কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না। একটু পরে বরপক্ষ চলে আসবে, তিনি তাদেরকে কি উত্তর দেবেন সেটাই ভাবতে থাকেন। নীলার আম্মু তখন নীলার বাবার পাশে এসে দাঁড়ান। নীলার বাবার কাঁধে হাত রেখে বলতে থাকেন, তোমাকে আমি আগেই বলেছিলাম, মেয়ের কথা মেনে নাও। মেয়ে যেটা বলতে চাইছে সেটা বলতে দাও, সে যেটা করতে চাইছে তাকে সেটা করতে দাও। কিন্তু তুমি তো তখন আমার কোনো কথাই শোনো না, তুমি তোমার জেদ হাসিল করেই ছাড়বে। একদম চুপ, আর চুপচাপ এখান থেকে চলে যাও। আমি কিভাবে এই পরিস্থিতি সামলাবো সেটা আমি চিন্তা করছি। অনেক জোরে ধমক দিয়ে কথাটা বলাই বাড়ির সব মেহমানরা সহ নীলার আম্মু তখন সেখান থেকে চলে যায়। আর নীলার বাবা সেখানে বসে ভাবতে লাগলো, তবে কি নীলা আকাশের সঙ্গে পালিয়ে গেছে? কথাটা মাথায় আসছে না। আসলে যদি গাড়ি নিয়ে বের হয়ে যায় আকাশদের বাড়ির উদ্দেশ্যে, দরজার কলিং বেলে চাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আকাশের আম্মু সে দরজা খুলে দেয়। তিনি নীলার আব্বুকে দেখে অবাক থাকেন।
কি ব্যাপার ভাই সাহেব, কি হয়েছে? আজকে তো আপনার মেয়ের বিয়ে, তাহলে এত সকাল সকাল আপনি আমাদের বাড়িতে কেন? নীলার আব্বু তখন অনেকটাই রাগান্বিত হয়ে আকাশের আম্মুকে বলতে থাকেন। দেখুন, একদম নাটক করবে না। নাটক আমার সহ্য হচ্ছে না। আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে সেটা আগে বলুন। তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। আকাশের আম্মু নীলার আব্বুর কথা শুনে যেন আকাশ থেকে বললেন তিনি কিছু বুঝতে পারছেন না। নীলয়ের আব্বু কি বলতে চাইছে তিনি অনেক রাগান্বিত হয়ে আছেন, তাই আকাশের আম্মু নিজেকে শান্ত করতে বলতে লাগলেন। দেখুন বাড়ির সবাই, আপনি কি বলতে চাইছেন আর কি বোঝাতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি প্লিজ নিজের মাথাটা ঠান্ডা করুন আর শান্ত হয়ে আমাকে একটু খুলে বলুন কি হয়েছে। দেখুন, নাটক আমার একদম ভালো লাগে না, কিন্তু তারপরও ভদ্রতার খাতিরে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে? আমার ছেলে আপনার মেয়েকে নিয়ে কোথাও যাবে? আমার ছেলে তো বাড়িতেই আছে। তাছাড়া আপনার মেয়ের ব্যাপারে তো আমরা কোনো কিছুই জানি না। আপনার মেয়ে আগে আগে আমার ছেলেকে ভার্সিটি থেকে বাসা পর্যন্ত পৌঁছে দিতেও, কিন্তু বিগত 1 সপ্তাহ যাবৎ আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের কোনো দেখাই হয় না। আমার ছেলে একা একাই ভার্সিটিতে যাওয়া আসা করছে। আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে ডেকে নিয়ে আসুন। আমি যতক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে দেখতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে শান্ত করতে পারছি না। আমি খুব ভালো করে জানি আপনি আপনার ছেলেকে দেখতে পারেন না, কারণ আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। দেখুন, আমি তখনও বলছি আর এখনও বলছি আপনি ভুল কিছু ভাবছেন। আমার জন্য এরকম কোনো কাজ করতেই পারে না। আমার ছেলে বাড়িতেই আছে। আপনি এখানে প্লিজ 2 মিনিট বসুন, আমি এক্ষুনি আমার ছেলেকে ডেকে নিয়ে আসছি। আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে ডেকে আনুন। আমি আপনার বাড়িতে বসতে আসিনি। আপনি আমার সিচুয়েশনটা অবশ্যই বুঝতে পারছেন। আপনি আপনার ছেলেকে ডেকে নিয়ে আসুন। আমি আপনার ছেলের সঙ্গে কথা বলবো। নীলার আব্বুর কথাই তখন আকাশের আম্মু আর কোনো উত্তর না দিয়ে সোজা উপরে আকাশের রুমে চলে গেলেন। আকাশ তখন ঘুমাচ্ছিল, কারণ আজ শুক্রবার, ভার্সিটি বন্ধ, আর শুক্রবারে একটু দেরি করে ঘুম থেকে ওঠে আকাশ। মায়ের ডাকে ঘুম ভেঙে ওঠে, তারপর আকাশ তার আম্মুকে বলতে লাগলো। কি ব্যাপার আম্মু, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুক্রবারে তো আমি দেরি করে ঘুম থেকে উঠি, এটা তো তোমরা সবাই জানো। তাহলে আজ এত সকাল সকাল আমাকে ঘুম থেকে ডেকে তুলেছো কেন? নীলা কোথায়? আরে আম্মু, এটা কেমন ধরনের আজব প্রশ্ন? নীলা কোথায়? আমি সেটা কি করে জানবো? আমি তো বাসায় আছি, সেটা তো দেখতেই পাচ্ছ। তাছাড়া বিগত কয়েকদিন ধরে নীলার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ আর কথা কোনোটাই হয় না, তাই তার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। দেখো, আমি খুব ভালো করে জানি তুমি সব কিছু জানো, কারণ নীলা তোমার সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটায়। তাই চুপচাপ বলে দাও নীলা কোথায় আছে। প্লিজ আম্মু, তুমি আমার কথা বিশ্বাস করো। নীলা কোথায় আছে, কোথায় গেছে, সেই সব ব্যাপারে আমি কোনো কিছু জানি না। আমি যেটুকু জানি সেইটুকু তোমাকে বলছি। নীলার ব্যাপারে আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে চলো। ড্রয়িং রুমে নীলার আব্বু অপেক্ষা করছে। উনি সন্দেহ করছেন তুমি নীলাকে নিয়ে পালিয়ে এসেছো, তাই উনি আমাদের বাড়িতে এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। চলো আমার সঙ্গে, উনি ড্রয়িং রুমে আছেন। এসব তুমি কি বলছো? নীলা কোথায় গেছে আর কোথায় যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে সে কোথাও চলে যাবে? তাছাড়া সে কোথাও যেতে যাবে কেন? আমি অত কিছু জানি না, জানতেও চাই না। তোমাকে যেটা বলেছি সেটাই করো। তুমি চলো আমার সঙ্গে ড্রয়িং রুমে। নীলার আব্বু অপেক্ষা করছে তোমার সঙ্গে কথা বলার জন্য। আকাশ তখন আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। তার আম্মুর সঙ্গে ড্রয়িং রুমে চলে আসলো। ড্রয়িং রুমে নীলার আব্বু বসে আছে। আকাশকে দেখেই উঠে দাঁড়ালো আর তারপর সামনে এসে তার শার্টের কলার ধরে বলতে লাগলো। কিরে, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। আঙ্কেল প্লিজ, আপনি আমার কলারটা ছাড়ুন। আপনাকে নিয়ে কোথায় আছে আমি সত্যি কোনো কিছু জানি না। তার সঙ্গে বেশ কয়েকদিন ধরে আমার কোনো কথা হয় না, সে ভার্সিটিতেও যায় না। তাহলে আমি তার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? দেখ, আমার মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার পর
আমার মেয়ে বলেছে সে তোকে ভালোবাসে আর তুইও তাকে ভালোবাসিস, আর বিয়ের আগের দিন রাতে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। তার মানে তো এটাই স্পষ্ট যে সে তোর সঙ্গে গিয়েছে। এখন যদি কোনো ঝামেলায় পড়তে না চাস তাহলে চুপচাপ আমাকে বলে দে আমার মেয়ে কোথায় আছে। আমার মান সম্মানে যদি বিন্দু পরিমাণ আঘাত লাগে তাহলে তোকে আমি দেখে নিব। দেখুন আঙ্কেল, আমি আপনাকে প্রথম আর শেষবারের মতো বলছি, আপনার যা ভালো লাগে আপনি তাই করতে পারেন, কিন্তু তাই বলে সত্যটা কখনোই পাল্টে যাবে না। আমি যেটা জানি সেটা আপনাকে বলেছি। নীলা কোথায় আছে আমি সত্যি কোনো কিছু জানি না। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথা হয়নি এই কয়েকদিনের ভেতর। এখন আপনি যদি আমার কথা বিশ্বাস করতে না পারেন তাহলে সত্যি আমার কোনো কিছুই করার নেই। আই এম সো সরি, আমাকে ক্ষমা করতে পারেন। এই বলে আকাশ এখানে আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, তবে কি নীলা সত্যি বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে? হ্যাঁ, এটা তো সত্যি যে সে নিজেও মনে মনে নীলাকে অনেকটাই ভালোবাসে। মনে মনে কেন বলছি, তাদের দুজনের ভালোবাসার প্রকাশ হয়েছিল যেটা ভার্সিটির সবাই জানতো। তবে নীলা কোথায় আছে কে জানে এই ব্যাপারে কোনো কিছু। এসব নিজের রুমে বসেই ভাবছিল নীলা। আকাশ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। আকাশ নিজের রুমে এসে নীলার সমস্ত বান্ধবীদেরকে ফোন দিল, কিন্তু কেউ তাকে এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারল না। সে রুমে বসে বসে নিজেই রান্না করে নিল নীলার জন্য, আর মনে মনে একটা মায়া তো আছেই। তবে নীলা কেন তাকে ছেড়ে চলে গেল? নীলা যদি অন্য একটা ছেলেকে বিয়ে করতে নাহি চাই, তবে অন্য একটা ছেলেকে বিয়ে করতে নাই পারতে, তাহলে এই কথা আকাশকে বলেই তো ঝামেলা মিটে যেত। কিন্তু কি দরকার শুধু শুধু এভাবে হুট করে কোথাও একটা চলে যাওয়ার, সবাইকে এতটা চিন্তিত ফেলে দেওয়ার। নীলার বাবা তখন হতাশ মনে বাড়িতে ফিরে আসেন। ড্রয়িং রুমের সোফায় মাথায় হাত দিয়ে বসে আছেন বাড়ির সব আত্মীয় স্বজন। চারপাশ থেকে ঘেরাও দিয়ে বসে আছে নীলার বাবা। কি বলবে সেটাই শোনার জন্য নীলার মা নীলার বাবার পাশে এসে বসেন, তারপর কাঁধে হাত রেখে বলতে থাকেন, কি হলো, মেয়ের ব্যাপারে কোনো খোঁজ খবর পেলে? আমি তো তার সমস্ত বন্ধু বান্ধবের কাছে ফোন করেছি, কিন্তু কেউ এই ব্যাপারে আমাকে কোনো তথ্য দিতে পারলো না। তাহলে আমি কি করে তোমাকে কি বলি বলো তো? আমি তো সব জায়গায় খুঁজেছি, সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো ক্লু পাচ্ছি না যেটা দিয়ে আমি আমার মেয়েকে খুঁজে বের করতে পারি। তাহলে এখন কি হবে? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তুমি কিছু ভেবেছো কি? অত কিছু চিন্তা করার সময় আমার নেই। কপালে যা আছে তা হবেই। আল্লাহ কপালে যা লিখে রেখেছেন তা আজ না হোক কাল হবে, তাতে আমার বিন্দুমাত্র পরিমাণ কষ্ট নেই। কিন্তু এখন আমি ছেলেপক্ষ থেকে জবাব যখন পত্রপক্ষ নিয়ে আমার বাড়িতে আসবেন, তখন আমিও তাকে কি বলে বিদায় জানাবো? ওরা তো মনে হয় অলরেডি রাস্তা পর্যন্ত চলে এসেছে। আমি তো সেটাই মনে মনে ভাবছি। এখন আমরা কি করব আর কি করা উচিত? আমরা এখন তাদের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আর তাদেরকে কি বলে বিদায় করব? এসব চিন্তা করতে করতে প্রায় দুপুর হয়ে এলো। এতক্ষণে প্রায় পার্থক্য বাড়ির কাছাকাছি চলে এসেছে, কিন্তু বাড়িতে কোনো আয়োজন নেই। সবাই একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কেউ কারোর কথাই কোনো উত্তর দিচ্ছে না। সবাই একদম স্তব্ধ। হঠাৎই বাড়ির সামনে গাড়ির আওয়াজ শোনা গেল। কারোর বুঝতে বাকি রইল না বরপক্ষ চলে এসেছে। এখনই নিশ্চয়ই একটা হাঙ্গামা বেঁচে উঠবে। এসব চিন্তা করতে করতে সবাই বাড়ি গেটের দিকে পা বাড়ালো। হ্যাঁ, সত্যি সত্যি বরপক্ষ চলে এসেছে। নীলার বাবার টেনশন যেন আরও বাড়তে লাগলো। কোনোরকম ছেলেপক্ষকে বাড়ির ভিতরে এনে বসানো হলো। ছেলেপক্ষ মেয়ের বাড়ির এরকম নিস্তব্ধতা দেখে মনে মনে সন্দেহ করতে লাগলো। আর এইদিকে নীলার বাবা তখনই ছেলের বাবাকে ডেকে একটু সাইডে নিয়ে গেলেন। ছেলের বাবার সন্দেহ যেন আরও তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। তিনি ছেলের বাবাকে আড়ালে ডেকে নিয়ে তার হাত দুটো ধরে বলতে লাগলো, ভাই সাহেব, আপনাকে আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না, কিন্তু আমার কিছুই করার নেই। আমি খুবই দুঃখিত। আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ আমাকে খুলে বলুন। আমার তো চিন্তা হচ্ছে আপনার হাবভাব দেখে। কি হয়েছে বলুন তো শুনি। আমি সত্যি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার সঙ্গে এরকম কিছু হবে, এটা হবে আমি কল্পনাও করতে পারিনি। আপনার কাছে কোন মুখ নিয়ে আমি ক্ষমা চাইবো সেটাও ভেবে পাচ্ছি না। তবে কি সেরকমটাই হয়েছে যেরকমটা আমি মনে মনে আন্দাজ করছি?
আমি জানি না আপনি মনে মনে কি আন্দাজ করেছেন, কিন্তু যেটা ভাবছি সেটা আমার বলতেও লজ্জা করছে। আমি কি করে বলি আপনাকে? আমার মেয়েকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজখবর নেওয়া শেষ, কিন্তু কেউ আমার মেয়ের ব্যাপারে কোনো কিছুই জানে না। এটা বলা মাত্রই ছেলের বাবা বলতে লাগলো, হ্যাঁ, এরকমটা হবে না আগে থেকেই ভেবেছিলাম, কারণ এই যুগে ছেলেমেয়েরা এমনই হয়। তারা মা বাবার কোনো কথা শোনে না। যখন মা বাবা বিয়ে করাতে চায় তখনই বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যায়। কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করো সেটাই তো ভেবে পাচ্ছি না। তবে এখন আমার ছেলের কি হবে সেটাই তো ভাবার বিষয়। আমি আপনার দুটো হাত ধরে ক্ষমা চাইছি। আপনার যা টাকা লোকসান হয়েছে সব আমি দিয়ে দেব, কিন্তু প্লিজ আপনি এটা একটু সামলে দিয়ে নিন। এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না। আমার কিছুই করার নেই, কারণ আমার ছেলে এখানে বিয়ে করতে এসেছে, বউ নিয়ে বাড়িতে যাবে। এখন আমি তাকে কিভাবে গিয়ে বলবো তোমার বউ অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে? কথাগুলো নীলার বাবার জন্য কতটা লজ্জাজনক ছিল তিনি নিজেই বুঝতে পারছিলেন না। অতঃপর তিনি নিজের দিকে সংযত রেখে বলতে লাগলেন, দেখুন ভাই সাহেব, আমার মেয়ের কোনো ছেলের সঙ্গে রিলেশন নেই। সে শুধু আমাকে এটুকু বলেছিল সে এই মুহূর্তে বিয়ে করতে পারবে না, কিন্তু আমি আপনাকে কথা দিয়েছিলাম এই মুহূর্তে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব, আর তাকে জোর করতে গিয়েই আমার সঙ্গে এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো প্লিজ আপনি আমার মেয়েকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। আমার মেয়ে যেখানে আছে একাই আছে। আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমি দেব, কিন্তু আমার মেয়েকে নিয়ে কোনো বাজে কথা আমি সহ্য করব না। শোনেন, আর বড় ভোগ করে কথা বলবেন না। যা হবার তা তো হয়ে গেছে, ক্ষতি তো আমার হয়েছে, আপনাদের হয়নি। এই যে এতগুলো মেহমান নিয়ে ছেলের শ্বশুর বাড়িতে এসেছি, আর এখন খালি হাতে ফিরে যেতে হবে। এটা আমার জন্য কতটা অপমানজনক সেটা শুধুমাত্র আমি বুঝতে পারছি। আপনাদের বোঝার ক্ষমতা নেই এসব। নীলার বাবা মাথা নিচু করে সব কিছু শুনছিল, কারণ এই মুহূর্তে তার আর কোনো উত্তর দেওয়ার কিছুই নেই। কি উত্তর দেবেন তিনি? আর কি বা উত্তর দেওয়ার আছে? নিজের আলমারি থেকে 10 লক্ষ টাকা এনে ছেলের বাবার হাতে তুলে দিল, আর ছেলের বাবা তখন সেটা হাতে নিয়ে কোনো রকমে বাড়ি থেকে বিদায় নিল। এরপর কেটে গেছে দীর্ঘ 3 বছর। ইতিমধ্যে নীলাকে ভুলতে শুরু করেছে, কিন্তু একটা মানুষের মনে এখনও নীলার নাম সারাটা হৃদয় জুড়ে আছে। সে চাইলেও 1 সেকেন্ডের জন্য সেই নামটা ভুলতে পারেনি, আর এটা হলো আকাশ। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন। নীলা চলে যাওয়ার পর আকাশ কেমন যেন হয়ে গেছে। এমনিতেই আকাশ যথেষ্ট শান্তশিষ্ট, নম্র, ভদ্র একজন ছেলে। আর নীলা চলে যাওয়ার পর থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে। কেউ তাকে চর মেরেও চলে গেল টু শব্দটুকু করে না, বরঞ্চ সেটা মুখে বুঝে সহ্য করে নেয়। যার যা ভালো লাগে সে তাই করে। আকাশ কারোর কথার কোনো উত্তর দেয় না। তবে পড়াশোনায় আগে থেকে যথেষ্ট মনোযোগী হয়েছে আকাশ। অনার্স ফার্স্ট ইয়ারে ডিভিশনে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে, আর পাশ করার পরপরই ভালো একটা কোম্পানিতে ভালো বেতনে চাকরিও পেয়ে গেছে। আজ আকাশ যাবে তার কোম্পানির হয়ে বড় একটা কোম্পানির সঙ্গে ডিল করতে। সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে তৈরি হয়ে গিয়েছে, আর তার মা তার জন্য ডাইনিং টেবিলে নাস্তা বানিয়ে অপেক্ষা করছে। আকাশ নাস্তার টেবিলে বসা মাত্রই তার মা তাকে নাস্তা এগিয়ে দিল। আকাশ খেতে খেতে তার আম্মুকে বলল, আম্মু দোয়া করো, আজ একটা বড় কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল করতে যাব। যদি আমি এই দিনটা ফাইনাল করতে পারি তাহলে কোম্পানির পক্ষ থেকে আমাকে মোটা অঙ্কের একটা প্রমোশন দেওয়া হবে। হ্যাঁ অবশ্যই, তুমি আমার সন্তান, তোমার কোনো সব সময় আমার দোয়া মাথার ওপর থাকবে। আমি সব সময় দোয়া করি তুমি তোমার সব কাজে সফল হও। কিন্তু আম্মু, একটা কাজে তো আমি পরাজয়ী রয়ে গেলাম। এখনো পর্যন্ত আমি আমার সেই মানুষটাকে খুঁজে পেলাম না। আজ 3 বছরের বেশি সময় কেটে গেল, কিন্তু এত খোঁজার পরেও তার কোনো খোঁজ আমি পেলাম না। কথাটা শুনে মুহূর্তের মধ্যে আকাশের মায়ের মুখটা কালো হয়ে গেল, কারণ তিনি নিজেও চাইতেন নীলা ফিরে আসুক। আকাশ তাকে সত্যি অনেক ভালোবাসে। তারা দুজনেই ভালোবেসে একসঙ্গে থাকতে পারলে আকাশের মায়ের কোনো সমস্যা ছিল না।
আকাশের মা তখন আকাশকে বলতে থাকেন, দেখ বাবা, যা জীবন থেকে হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করো না। যেটা চলে যাওয়ার সেটা চলে গেছে, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছে। এই সব কিছু এখন অন্তত ভুলে যাও, ভবিষ্যতের দিকে ফোকাস করো। আল্লাহ যা কপালে রেখেছে সেটা মেনে নাও। আম্মু, যাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম তাকে ভুলে যাওয়া আমার জন্য অতটাও সহজ নয়। যতটা সহজ করে তুমি বলছো, তাকে আমি আমার নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করব। সে যদি কখনো আমার কাছে ফিরে আসে, অবশ্যই আমি তাকে গ্রহণ করব। আমি সত্যিই জানি না আদৌ জীবনে এমন কোনো দিন আসবে কি না, তবে তোমার জন্য অবশ্যই আমার শুভকামনা থাকবে। তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, তুমি তোমার মনের মানুষকে খুঁজে পাও, ভালোবাসাকে খুঁজে পাও, তাকে নিয়ে ভালো থাকো। কারণ তুমি আমার একমাত্র সন্তান। আমার কাছে আমার সন্তানের ভালো থাকাটাই সবচাইতে আগে। কারণ আমি আর 5টা বাবা মায়ের মতো নই যে নিজের যে হাসিল করতে গিয়ে সন্তানের জন্য খারাপ কিছু করে বসবো। কথা বলতে বলতে আকাশের খাওয়া শেষ হয়ে গেল। সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। উদ্দেশ্য, প্রথমে অফিসে যাবে, তারপর ক্লায়েন্টের মিটিংয়ে। অফিসে এসে নিজের প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নিজের সঙ্গে নিয়ে নিল, আর তারপর বের হয়ে পড়ল অফিস থেকে। বের হয়ে একটা 5 স্টার হোটেলের সামনে এসে দাঁড়ালো। এখানে আজ মিটিং হবে নতুন ক্লায়েন্টের সঙ্গে, যিনি দেশসেরা 10টি কোম্পানির একটি কোম্পানির ওনার। কিছুক্ষণের মধ্যেই তার মোবাইলে একটা কল আসলো, আর সেই কলটা পাওয়া মাত্রই হোটেলের ভিতর চলে গেল ভিআইপি রুম। সেখানে তার মতো আরও কয়েকজন অপেক্ষা করছে, যারা এই ডিলটা নিজেদের কোম্পানির জন্য নিয়ে যেতে চায়। কিন্তু আকাশ আজ প্রতিজ্ঞা করে এসেছে, যেভাবেই হোক এই ডিলটা নিজের কোম্পানির জন্যই নিবে, আর নিজের একটা মোটা অঙ্কের প্রমোশন করাবে। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে তারা সবাই একই রুমে। অনেকক্ষণ পর একজন স্যুট পরিহিত মহিলা, চোখে সানগ্লাস, চুলগুলো ছোট ছোট করে কাটা, কপালের অর্ধেকটা ঢাকা পড়ে আছে। চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবে হাত পা দেখে মনে হচ্ছে যথেষ্ট সুন্দরী। রুমের ভিতর প্রবেশ করে আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে, আকাশ এসব ভেবে অনেকটা ভরকে গেল। গলায় কাশি দিয়ে বসে পড়ার চেষ্টা করলো। তখনই মেয়েটা আকাশের সামনে এসে দাঁড়ায়, আকাশের কাঁধে হাত রেখে বলে, আকাশ, তুমি এখানে? কণ্ঠস্বরটা আকাশে অনেক দিনের চেনা, তাই আর চিনে নিতে কষ্ট করতে হলো না। এটা নীলা। আকাশ তখনই নীলাকে সবার সামনে জড়িয়ে ধরে আর বলতে থাকে, নীলা, এতদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো, তোমাকে আমি পাগলের মতো সারা শহর জুড়ে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সবার কাছে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ আমাকে কোনো কিছুই বলতে পারেনি। কোথায় ছিলে তুমি? আমাকে ফেলে তুমি কেন চলে গেছিলে? তুমি জানতে না তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি? তাহলে কেন করলে তুমি আমার সঙ্গে এমন? নীলা তখনও আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আই এম সো সরি জান, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই যে আমি তোমার কাছে চলে এসেছি সারা জীবনের জন্য। এখন আর চাইলেও তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। তবে সেদিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন যদি আমি চলে না যেতাম, তাহলে আজ তোমাকে আমি পেতাম না। আমার বাবা জোর করেই অন্য ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিত, আর আমি আজ হয়তো অন্য কারো থাকতাম। তবে কি সেদিন শুধু তুমি বিয়েটা ভাঙার জন্যই বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলে? হ্যাঁ, তুমি একদম ঠিক ধরতে পেরেছো। সেদিন শুধুমাত্র আমি তোমাকে পাওয়ার জন্যই বাড়ি ছেড়ে অনেক দূরে পালিয়ে গেছিলাম। তা না হলে আমার বাবা আমাকে বিয়েটা দিয়েই দিত। তবে আজ আমি সফল। আজ আমার জীবনের সব কিছুই আছে, শুধু অপূর্ব গান ছিল তোমার, আর তোমার ফিরে পাওয়ার জন্যই আমি বাংলাদেশে ফিরে এসেছি। তাহলে এতদিন তুমি কোথায় ছিলে? আর তোমার জীবনের ঘুরে আসার গল্পটা কিভাবে হলো? আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো, আমি তোমায় বলছি। আজ থেকে 3 বছর আগে যেদিন আমি বাড়ি থেকে বের হয়ে আসি, সেদিন আমি আমার বিয়ের গহনা আর আমার মায়ের কিছু গহনা, সেই সঙ্গে বাবার আলমারি থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। তার কিছুদিনের মধ্যেই আমি দেশের বাইরে যাওয়ার সুযোগ পাই। সেখানে গিয়ে একটা কোম্পানিতে যুক্ত হই আর কাজ করতে থাকি।
মোটা অঙ্কের একটা বেতন পেতাম। সেই বেতন আর বাড়ি থেকে নিয়ে যাওয়া স্বর্ণ গয়না টাকা সবকিছু বিক্রি করে নিজে একটা কোম্পানি খুলে ফেলি এবং সেখানে আমার সহকর্মীরা আমাকে যথেষ্ট সহযোগিতা করে। আর একটা কথা কি জানো, বিদেশের মানুষ না সবাই খুবই সাহায্য করে। তাদের সাহায্য পেয়ে আজ আমি এত দূরে আসতে পেরেছি। আমার সমস্ত অর্জনের ক্রেডিট শুধু তাদের। তারা যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে আজ আমি এতটা উচ্চতায় পদার্পণ করতে পারতাম না। যত যাই কিছু হোক, তোমাকে আমি ফিরে পেয়েছি আজ, আর আমি তোমাকে কোথাও হারিয়ে যেতে দেব না। আমার জীবনের হারিয়ে যাওয়া ভালোবাসা আজ আমার কাছে ফিরে এসেছে। তাকে আমি কখনোই আমার কাছ থেকে দূরে সরে যেতে দেব না। সেটা আমার জীবনের বিনিময়ে হলেও তাকে আমি আমার কাছেই রেখে দেব। কোনো চিন্তা নেই, আজ আমি তোমাকে ফিরে পাওয়ার জন্যই ফিরে এসেছি। তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে সরাতে পারবে না। তো ফ্যামিলি না তো এই সমাজ। তাহলে সেদিন কেন আমাকে ফেলে চলে গেছিলে? তুমি আমার কাছে চলে যেতে, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতাম, সেখানে দুজনে ছোট্ট একটা সংসার করতাম। আমি চাইলেই সেদিন এটা করতে পারতাম, কিন্তু তোমার মাকে এখানেই থাকতে হতো, কারণ এখানে তোমাদের ব্যবসা এবং সবকিছু। আমার বাবা তোমার মাকে ছেড়ে দিতেন না, তার জীবনটা নরক বানিয়ে ছেড়ে দিত। তাই আমি দূরে চলে যেতে বাধ্য হয়েছিলাম। তাছাড়া আমি তোমাকেও পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো, তুমি আমার জন্য ঠিক কতদিন অপেক্ষা করতে পারো। ও আচ্ছা, তাহলে এই কথা। তুমি ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়েছো, তাই না? কিন্তু আমি তোমায় সত্যি ভালোবাসতাম জানো। আজ সকালে ও আম্মুকে বলে এসেছি, যদি কোনোদিন তোমাকে না পাই তাহলে বিয়েই করব না, কারণ তুমি আমার মনের রানী, আমার শেহজাদি। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমার মন বারবার এটাই বলতো, তাই তো আমি ফিরে এসেছি আর তোমাকে পেয়েছি। আল্লাহর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই, আমি আমার জীবনের পূর্ণতা পেয়ে গেছি। তাহলে তুমি আজকেই চলো আমার সঙ্গে কাজে অফিসে, দুজনে বিয়ে করে তারপরই বাসায় যাব। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো তাই হবে। এ বলে আকাশ আর নীলা দুজনেই কেবিন থেকে বের হয়ে চলে যাচ্ছিল। আর তখনই উপস্থিত সবাই টেন্ডারের ব্যাপারে কথা বলতে থাকে। আর তখনই নীলা তাদেরকে বলে, দেখুন, আমার হবু হাজবেন্ড যেখানে টেন্ডার পাশ করাতে এসেছে সেখানে অবশ্যই তার কোম্পানি এই টেন্ডার পাবে। আমার কাছে আমার হবু হাজবেন্ড আমার ভালোবাসার মানুষের চাইতে আগে কোনো কিছুই নেই। তো আপনারা এখন আসতে পারেন। এই বলে নীলা আর আকাশ দুজনেই হোটেল থেকে বের হয়ে চলে আসে। তারপর কাজী অফিসে এসে দুজনেই বিয়ের কাজ সম্পূর্ণ করে। আর আকাশ নীলাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতে আকাশের আম্মু এসে দরজা খুলে দেয়। আকাশকে দেখে তিনি কিছুটা অবাক হন। নীলা তখন আকাশের পিছনে দাঁড়িয়েছিল। আকাশের আম্মু তখন আকাশকে বলতে থাকেন, কিরে বাবা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝলাম না। তুই না বললি আজ কোনো ক্লায়েন্ট মিটিংয়ে যাবি, তাহলে দুপুর হতে না হতেই বাসায় ফিরে আসলি যে? আম্মু, আজ আমি পৃথিবীর সবচাইতে বড় ক্লায়েন্ট মিটিং করে এসেছি। এই দেখো তোমার সারপ্রাইজ গিফট, তোমার বৌমাকে নিয়ে এসেছি। এই বলে আকাশ নীলাকে তার আম্মুর সামনে এনে দাঁড় করায়। আকাশের আম্মু নীলাকে দেখে একদম অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে আর বলতে থাকে, নীলামা, তুমি এখানে? এতদিন তুমি কোথায় ছিলে আর হুট করে কোথায় চলে গেছিলে? আম্মু, সব কিছু তুমি জানতে পারবে এখন। আগে তো তোমার পুত্রবধূকে বরণ করে বাড়িতে তুলে নাও। হ্যাঁ নিশ্চয়ই, এখনই আমি আমার পুত্রবধূকে বরণ করে নিচ্ছি। 2 মিনিট দ্বারা আমি বরণডালা সাজিয়ে নিয়ে আসি। আকাশের আম্মু নীলাকে দেখে একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে বলতে থাকে। এই বলে আকাশের আম্মু বাড়ির ভিতর চলে যান আর নিজের পুত্রবধূকে বরণ করে ঘরে তুলে নিন। আর সেদিন রাত্রি আকাশ আর নীলার ফুলসজ্জার আয়োজন করা হয়। আকাশ বাড়িতেই নিজের রুমে দাঁড়িয়ে থেকে নীলা আর পছন্দের ফুলগুলো দিয়ে তার ঘরটা সাজিয়েছে। সারা ঘর ফুলের গন্ধে মম করছে। আর নীলা আজ লাল বেনারসি পরে সেই ফুলের বিছানার উপর বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো এক হুড়পড়ি নেমে এসেছে। আকাশ রুমে প্রবেশ করে রুমের দরজাটা লাগিয়ে দেয়। আর তখনই নীলা এগিয়ে এসে তাকে পা ছুঁয়ে সালাম করার জন্য আকাশ তখনই তাকে থামিয়ে দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলতে থাকে, ও হে মায়াবতী, রূপবতী, ভাগ্যবতী, তুমি আমার ভালোবাসার মানুষ। তোমার জায়গা
আমার এই বুকে, আজীবন আমার এই বুকেই থেকে যেও। কখনো আমার বুকটা খালি করে দূরে কোথাও চলে যেও না, তাহলে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব। আমার শখের পুরুষ তো তোমাকে পাওয়ার জন্য এতটা কষ্ট করে আজ এই জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে। তোমাকে হারিয়ে ফেলার জন্য নয়, আমি আজীবন তোমার থেকে যেতে চাই। তুমি শুধু মায়ায় বেঁধে রেখে দিও। এই বলে নীলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে আর আকাশ নীলার কপালে আলতো করে চুমু খায়। ঠিক তখনই আকাশ বলতে থাকে, তা আমার 3 মাসের সিনিয়র বউ এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে হবে নাকি আজ একটু T20? কথাটা শুনে নীলা কিছুটা লজ্জা পেয়ে যায় আর আকাশের বুকে মুখ লুকিয়ে বলতে থাকে, যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? আরে লজ্জা করবে কেন? পাড়ার লোকেরা এসে আমার বউয়ের সঙ্গে রোম্যান্স করার কথা বলছে নাকি? আমি তো আমার বউয়ের সঙ্গে রোম্যান্স করব। চলো না, শুরু করা যাক। আমার তো আর তর সইছে না। তাই বুঝি? তাহলে এতদিন কিভাবে ছিলে? এতদিন তো তোমার অপেক্ষায় ছিলাম, আর আজ যখন পেয়ে গেছি এখন কি আর অপেক্ষা করতে পারি? চলো না, শুরু করি। হ্যাঁ চলো, তবে আমার কিন্তু বছরের মধ্যে একটা সুন্দর ছোট্ট পুচকু সোনা চাই। ওকে ডিয়ার, কোনো সমস্যা নেই, তুমি যা চাও তাই হবে। এ বলে আকাশ নীলাকে নিয়ে বিছানায় চলে গেল। আর ভিউয়ার্স, আপনারা এখনো কি করছেন? লোকের বাসর দেখতে হয় না, চলুন এখান থেকে বিদায় নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট করে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্তই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।